হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? আমি মাসুদ জাভেদ জিমি চলে আসছি আপনাদের সবার সাথে গতিবিদ্যার আরেকটা ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের গতিবিদ্যার লেকচার নাম্বার 5 এবং আমাদের যেই পড়ালেখা হচ্ছে আমরা গতদিন শুরু করছিলাম, অর্থাৎ দ্বিমাত্রিক গতি, প্রজেক্টাইল বা প্রাসের মোশন। সো এই প্রজেক্টাইল বা প্রাসের মোশন নিয়ে আমরা আরো কিছু কথাবার্তা বলবো, আরো অনেকগুলো সূত্র দেখবো এবং সময় সুযোগ থাকলে আমরা কিছু পোল কোয়েশ্চেন, কিছু এমসিকিউ, কিছু ম্যাথ সলভ করবো। দেখতে পাচ্ছি তুষ্কা, সুবহানা, তন্ময় রয়, মেহেদী হাসান, সিদরাতুল মুনতাহা, ডিএমসি ড্রিমার, ওকে রাবেয়া, ওকে ওকে মিমি, নুসরাত জাহান, আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার সালাম জানিয়ে আমি হচ্ছে ক্লাসে ওয়েলকাম করছি সাদমান শিহাব, তাসনিম, তাহসিন, ইমন, তারপরে শেখ, ব্লা ব্লা ব্লা, অনেক উপরে চলে যাচ্ছে নামগুলো, খুব দ্রুত ফ্ল্যাশ করছে, জাস্ট ব্লিঙ্ক অফ এন আই আমার চোখের সামনে দিয়ে 8-10টা কমেন্ট চলে যাচ্ছে। সবার নাম ঠিকানা একসাথে পড়া কঠিন। তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গতিবিদ্যার লেকচার নাম্বার 5 এবং আমরা গতদিনই বলছিলাম যে প্রাস নিয়ে আমাদের পড়ালেখা করতে হবে একটু বেশি, কারণ গতিবিদ্যা চ্যাপ্টারে মেইন আসেই হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল মোশন। এবং প্রাসের নানান রকম কেসেস হইতে পারে, নিচের থেকে উপরে মারতে পারি, উপর থেকে নিচে মারতে পারি, উপর থেকে আরো উপরে মারতে পারি, অনেক ধরনের ঘটনাই আমরা ঘটাইতে পারি। এবং একটা জিনিস একটু বলে দেই, যাদেরই হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন ক্লিয়ার আছে, ভেক্টর যারা মোটামুটি বোঝেন, ভেক্টরের খুব বেশি কিছু লাগবে না, কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট আপনার দরকার নাই, শুধুমাত্র ছোট ছোট দুইটা জিনিস। এক হচ্ছে উপাংশে ভাগ করা, যে কোনো একটা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করতে পারি, লম্ব উপাংশে ভাগ করতে পারি সাইন আলফা কজ আলফা দিয়ে, এইটা হচ্ছে একটা জিনিস উপাংশে ভাগ করা। আর 2 নাম্বারটা হচ্ছে অতি সহজ অতি পরিচিত জিনিস, সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। সো যদি তোমার ওই উপাংশের উপরে দখল থাকে, মানে উপাংশের উপরে দখল আর কি, যে কোনো একটা ভেক্টরকে যার সাথে অ্যাঙ্গেল দেওয়া আছে তার সাথে হবে কজ উপাংশ, বাকিটার সাথে হবে হচ্ছে সাইন উপাংশ। সো এই হচ্ছে কনসেপ্ট। ওকে বাচ্চা লোক, যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে উপাংশ এবং সামান্তরিক সূত্র, উপাংশ এবং সামান্তরিক সূত্র এই দুইটা জিনিস যদি তোমার জানা থাকে, আর লাগে হচ্ছে গতিবিদ্যার বেসিক সূত্রগুলো। গতিবিদ্যার বেসিক সূত্রগুলো হচ্ছে আমাদের সবারই জানা আছে, সমবেগে চললে এস ইকুয়ালস টু ভিটি, সমত্বরণে চললে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই যে সূত্রগুলো আছে এগুলোই হচ্ছে ঘুরে ফিরে আমাদেরকে বারবার ইউজ করতে হয়, এবং এই সূত্রগুলো ব্যবহার করলেই প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতিপথের সমস্ত সূত্র আমাদের জানা হয়ে যায়, সমস্ত কিছু পারা হয়ে যায়। সো আমি একটু এক ঝলকে আগের ক্লাসে কি পড়ছিলাম সেইটা একটু দেখে আসি। সো আগের ক্লাসে আমাদের গতিবিদ্যার লেকচার নাম্বার 4, সো গতিবিদ্যার লেকচার নাম্বার 4-এ আমরা হচ্ছে দ্বিমাত্রিক গতি নিয়ে কথাবার্তা বলা শুরু করছিলাম। এবং দ্বিমাত্রিক গতি কাকে বলছি? যখন কোনো একটা বস্তুর গতিকে দুইটা এক্সিস বরাবর, দুইটা অক্ষরেখা বরাবর কোনো একটা বস্তুর গতিকে আমরা হচ্ছে ভাগ করতে পারি। সো সচরাচর আমরা যেই কাজটা করি, অ্যাঙ্গেলে নিক্ষেপ করি কোনো একটা বস্তুকে, আমি হচ্ছে কোনাকুনি ছুঁড়ে মারি। সেটা হচ্ছে মাঠের এক কোণা থেকে, ধরেন ক্রিকেট খেলা হচ্ছে, বাউন্ডারি লাইনে বল চলে গেছে, সো একজন ফিল্ডার সেই বলটাকে থ্রো করছে এইভাবে, এরকম ভার্টিক্যালি একটা অ্যাঙ্গেলে ও হচ্ছে থ্রো করছে। সো এই যে একটা অ্যাঙ্গেলে থ্রো করছে, এই হচ্ছে ঘটনা। সো ওরকম ভাবে যদি নিক্ষেপ করা হয়, সো তখন সেই বস্তুটাকে আমরা হচ্ছে প্রাস বা প্রজেক্টাইল বলি। কি করতেছেন আপনি বস? ওকে। তো এরপরে আমরা প্রাসের রাশিমালার ভিতরে যখন চলে যাই, আমরা গতদিন মোটামুটি 3টা জিনিস নিয়ে আমরা কথা বলছি। ফার্স্টে কথা বলছি হচ্ছে বেগ নিয়ে। সো নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ যদি ইউ হয় এবং নিক্ষেপণ কোণের মান যদি আলফা হয়, তাহলে যে কোনো মুহূর্তে তার বেগের মান ভি আমরা কিভাবে বাইর করতে পারি? আমরা হচ্ছে
বেগকে দুইটা উপাংশে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। এবং আমাদের গতদিনের কথাবার্তার ভিতরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে যে প্রাসের রাশিমালা আমরা যখন প্রতিপাদন করতে যাব তখন আমরা বাতাসের বাধাটাকে উপেক্ষা করব। সো বাতাসের বাধাটাকে আমরা যদি উপেক্ষা করে ফেলি, সো তখন আসলে কি হবে? তখন আসলে এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ বা মন্দন কোনো কিছুই থাকবে না। প্রাসের এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ বা মন্দন কোনো কিছু থাকবে না। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, আর প্রাসের বেগের ব্যাপারে যেটা বলছিলাম, বেগ হচ্ছে দ্বিমাত্রিক কিন্তু ত্বরণ হচ্ছে একমাত্রিক। প্রাস বা প্রজেক্টাইলের একটাই মাত্র ত্বরণ থাকে, সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর বা উলম্ব তল বরাবর খাড়া নিচের দিকে। ওয়াই এক্সিস বরাবর উলম্ব তল বরাবর খাড়া নিচের দিকে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ জি থাকে। সো এখান থেকে আমরা হচ্ছে ভি এক্স সমান সামথিং, ভি ওয়াই সমান সামথিং সেটা বের করছি। এরপর যে কোনো মুহূর্তে বেগ এবং বেগের ডিরেকশন, বেগের মান, বেগের ডিরেকশন, এই জিনিসপত্রগুলা বাইর করতে পারছি। আচ্ছা, এরপরে আমরা বের করছি হচ্ছে সরণ। সরণের মান আমরা কিভাবে বের করছি? সরণের মানও আমরা ওই একই রকম, এক্স এক্সিস বরাবর যেহেতু ত্বরণ শূন্য, তাইলে এক্স এক্সিস বরাবর বস্তুটার গতি কিরকম? এক্স এক্সিস বরাবর বস্তুটার গতি হচ্ছে সরল রৈখিক বা সমবেগে চলমান বস্তুর গতির মতো। সো এক্স এক্সিস বরাবর বস্তুটা কিভাবে গতিশীল? What are you doing, man? Why are you doing this? See, that doesn't matter. ओके, सॉरी 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 सॉरी, কিছু হয় নাই, কিছু হয় নাই। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होते रहते हैं। সো এক্স এক্সিস বরাবর বস্তু সমবেগে গতিশীল হয়। সো সমবেগে গতিশীল হইলে আমরা জানি এস ইকুয়ালস টু ভিটি লিখতে পারি। সো এক্স ইকুয়ালস টু ইউ কজ আলফা ইন্টু টি। এবং ওয়াই এক্সিস বরাবর বেসিক্যালি একটা ত্বরণ থাকে। সো ওয়াই এক্সিস বরাবর যেহেতু বস্তুটার ত্বরণ আছে, সো ওয়াই এক্সিস বরাবর গতিশীলতার জন্য আমরা হচ্ছে এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা হচ্ছে আমরা ব্যবহার করি। সো এখানে কেন প্লাস হয় কেন মাইনাস হয় এগুলা নিয়ে আমরা এর আগেও কথা বলছি। এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি উপরের দিকে তুমি মাইনাস ধরো তাহলে নিচের দিকে তুমি প্লাস ধরবা, অথবা উপরের দিকে তুমি যদি প্লাস ধরো নিচের দিকে তুমি হচ্ছে মাইনাস ধরবা। মানে এইটা তুমি কি ধরবা এটা একান্তই তোমার নিজের ব্যাপার, যে তুমি উপরের দিকে প্লাস ধরবা নাকি নিচের দিকে প্লাস ধরবা, এইটা একান্তই তোমার নিজের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে একবার যেটা ধরবা সেইটাকে আর চেঞ্জ করবা না। ধরো তুমি একবার ফিক্স করে নিছো যে উপরের দিকে গেলে আমি মাইনাস ধরি, নিচের দিকে আসলে আমি প্লাস ধরি। সো এই জিনিসটাকে আমরা আর কখনো চেঞ্জ করব না। এইটা একান্তই তোমার নিজের ব্যাপার। এই সাইন কনভেনশনের উপরে তোমার অঙ্ক ভুল শুদ্ধ ডিপেন্ড করবে না। কিন্তু ওই যে বলে দিছি বারবার চেঞ্জ করবেন না, ঠিক আছে? সাইন কনভেনশন একবার যেটা ধরে নিছেন সেইটাতেই আসলে স্ট্রিক্ট থাকবেন। সো এখান থেকে আমরা হচ্ছে সরণের মান বের করতে পারি। সরণ এখানেও দেখো সামান্তরিক সূত্র, আমরা আগের বারও হচ্ছে সামান্তরিক সূত্রই ব্যবহার করছিলাম। এই যে বাক্সের মধ্যে যে আমি এক্স এক্সিস বরাবর বেগের মান, ওয়াই এক্সিস বরাবর বেগের মান, এই দুইটাকে স্কোয়ার করে রুট করে দিয়ে যোগ করে ভি এর মান বের করছি, এটা কিন্তু সামান্তরিক সূত্র। এক্স্যাক্টলি এখানে লিখেও দেওয়া আছে আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, এই হচ্ছে ব্যাপারগুলা। সো এখানেও দেখেন আমি যখন সরণের মান বের করতে গেছি তখন এক্স এক্সিস বরাবর একটা সরণ আমার জানা আছে, ওয়াই এক্সিস বরাবর একটা সরণ আমার জানা আছে। সো সরণ আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, সো এইটুকু গেল হচ্ছে সরণের ইকুয়েশন।
লাস্টে আমরা যে ইকুয়েশনটা দেখছি এই ইকুয়েশনটা নিয়ে আমাদের বেসিক্যালি আজকেও কাজ করতে হবে। আমরা শুরুই করব হচ্ছে এই জায়গা থেকে যে y ইকুয়ালস টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। সো এইটা হচ্ছে প্রাসের গতিপথের বা প্রাসের গতির সাধারণ সমীকরণ। এটা হচ্ছে প্রাসের গতির সাধারণ সমীকরণ। সো y ইকুয়ালস টু এক্স ট্যান আলফা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। মানে টু যদি থাকে তাইলে আবার টু এর কোনো দরকার নাই। সো এই ছিল আমাদের মোটামুটি গেল দিনের পড়াশোনা। সো আজকে চলেন আমরা হচ্ছে শুরু করে দেই। আমরা হচ্ছে এই প্রজেক্টাইল মোশন নিয়ে কথা বলবো। সো এই প্রজেক্টাইল মোশন নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে ছোট একটা ছবি আমরা যদি শুরুতেই এঁকে নেই, ধরে নিলাম এই হচ্ছে আমার অনুভূমিক তল এবং এই হচ্ছে আমার উলম্ব তল। সো এই অনুভূমিক তল এবং উলম্ব তলের সাথে আমি যেটা করব, যে কোনো একটা বস্তুকে আমি হচ্ছে নিক্ষেপ করলাম। সাপোজ এই হচ্ছে বস্তুটাকে আমি নিক্ষেপ করে দিছি। তাইলে বস্তুটাকে আমি কিভাবে নিক্ষেপ করছি? বস্তুটাকে আমি নিক্ষেপ করছি হচ্ছে ইউ বেগে এবং আলফা কোণে নিক্ষেপ করছি এবং বস্তুটা এইভাবে গিয়ে কিছু দূর গিয়ে মাটিতে এসে পড়ছে। ওকে। তো গতদিন আমরা যেটা দেখছিলাম আমরা কি করতে পারি, আমরা বেগকে হচ্ছে দুইটা উপাংশে ভাগ করতে পারি। সো এই বরাবর একটা বেগের উপাংশ হচ্ছে ইউ কজ আলফা এবং উলম্ব দিক বরাবর একটা বেগের উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা। ঠিক আছে, এইটুকু আমরা দেখছিলাম এবং আমরা লাস্ট যে ইকুয়েশনটা বাইর করছিলাম যে প্রাসের গতিপথের সাধারণ সমীকরণ। সো প্রাসের গতিপথের সাধারণ সমীকরণ y ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম? y ইকুয়ালস টু আমরা পাইছিলাম হচ্ছে x tan আলফা। y ইকুয়ালস টু পাইছিলাম হচ্ছে x tan আলফা মাইনাস কি পাইছিলাম? মাইনাস পাইছিলাম হচ্ছে জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইটাই ছিল না এই প্রাসের গতিপথের সাধারণ সমীকরণ? এইটাই তো ছিল। ঠিকঠাক লিখছি আমরা? আমরা কি ঠিকঠাক লিখতে পারছি? এই সমীকরণটা ঠিক আছে না বাচ্চা লোক? তো এই সমীকরণ যদি ঠিক থাকে, টেন কিভাবে এলো? বস টেন তো গতকালকে আসছিল। আপনি কি গতকালকের ক্লাসটা করেন নাই? লেকচার নাম্বার 4 করেন নাই? সাইন আলফা বাই কজ আলফা করছি। সাইন আলফা বাই কজ আলফা করছি বলে সেটাকে আমরা ট্যান আলফা লিখতে পারছি। আচ্ছা, সো এইটুকু আমরা বুঝতে পারছি। তাইলে এখন দেখেন এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনের ভিতরে বেসিক্যালি আলফাটা কি? আলফাটা হচ্ছে নিক্ষেপণ কোণ। সো এই বরাবর কোণাকুনি হচ্ছে আলফাটাকে নিক্ষেপ করে দিলাম। সো আলফা হচ্ছে একটাই অ্যাঙ্গেল, যেই কোণে নিক্ষেপ করছি সেই কোণ। আচ্ছা, এরপরে জি কি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা ফাইন, জি অভিকর্ষজ ত্বরণ, সেটার মানও কনস্ট্যান্ট। আচ্ছা, এরপরে ইউ কি জিনিস? ইউ হচ্ছে আদিবেগ। ইউ হচ্ছে আদিবেগ, যেই বেগে নিক্ষেপ করছি ইউটা হচ্ছে সেই বেগ। তাহলে এই যে সবগুলা রাশি দেখতে পাচ্ছি, এই সবগুলা রাশি কি? এই সবগুলা রাশি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই সবগুলা রাশি কি? এই সবগুলা রাশি হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এখান থেকে আমি যে কাজটা করতে পারি, সাপোজ আমি ধরে নিলাম হচ্ছে যে ট্যান আলফা সমান সমান কি? ট্যান আলফা সমান সমান হচ্ছে বি। জাস্ট একটা কনস্ট্যান্ট, একটা চলক আমি ধরে নিছি। এ আর রাফি, আর একবার আপনি আপনার কমেন্ট, এই এত বড় ইতিহাস রিলেটেড কমেন্ট, আপনার এই কমেন্ট যদি আমার স্ক্রিনে পপ আপ করে, আমি আপনাকে ইদার ক্লাসে কমেন্ট থেকে অফ করা দিব, ডেফিনেটলি বাইরেও করে দিতে পারি। ঠিক আছে, ক্লাসে মনোযোগ দেন। সো ট্যান আলফাকে আমি কি ধরলাম? ট্যান আলফাকে আমি ধরলাম হচ্ছে, কেন ধ্রুব হয় মানে এগুলা কনস্ট্যান্ট, এগুলার কোনো পরিবর্তন হবে না। আপনি একটা কোণে নিক্ষেপ করছেন, সো যেই কোণে নিক্ষেপ করছেন কোণের মান তো সব সময় ফিক্সই থাকবে। আপনি ধরেন 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছেন, তো 30 ডিগ্রিটা কি? 30 ডিগ্রিটা হচ্ছে অ্যাঙ্গেল। সো সব সময় নিক্ষেপণ কোণের মান কত থাকবে? নিক্ষেপণ কোণের মান 30 ডিগ্রি থাকবে। এখানে জি এর পাশে লেখা হয়েছে এক্স স্কোয়ার, এটা কি আমরা বুঝতে পারছি না? জি এর পাশে কি লেখা হয়েছে? জি এর পাশে লেখা হয়েছে এক্স স্কোয়ার, জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা।
আচ্ছা, এরপরে চলে আসেন বাকি যে টার্মসটা আছে, তাহলে tan আলফা সমান কি ধরলাম? tan আলফা সমান ধরলাম হচ্ছে b, এবং বাকি যে রাশিমালাগুলো আছে g ডিভাইডেড বাই 2u স্কয়ার, g ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। এইখানটাতেও খেয়াল করো, এইখানটাতেও সবগুলা হচ্ছে কনস্ট্যান্ট, এইখানটাতেও সবগুলা কি, এখানটাতেও সবগুলা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ হ্যাঁ বাবারা, তোমাদের সবার কমেন্ট দেখা যাচ্ছে, ঠিক আছে। শাফিন মল্লিক এবং অমুক তমুক বাকি যারা আছে, ইউ সবসময় কনস্ট্যান্ট মানে বাবু, ইউ হচ্ছে নিক্ষেপণ বেগ না, সবসময় 30 ডিগ্রি থাকবে এমন কোনো কথা নাই। বাট কথা হচ্ছে আমি যেই বেগে এবং যেই কোণে নিক্ষেপ করছি, যেই বেগে এবং যেই কোণে নিক্ষেপ করছি, সেই নিক্ষেপণ বেগের মান তো আর পরিবর্তন হবে না। ধরেন আপনাকে বললো যে আপনি একটা বল 30 ডিগ্রি কোণে মারছেন, 10 মিটার/সেকেন্ড বেগে মারছেন। সো 30 ডিগ্রি কোণ, এটা 30 ডিগ্রি কোণেই তো মারছি। সো নিক্ষেপণ কোণের মান কত? 30 ডিগ্রি। এরপরে ওর গতিপথের বিভিন্ন বিন্দুতে অ্যাঙ্গেলের মান পাল্টাবে, বিভিন্ন দিকে অ্যাঙ্গেলের মান পাল্টাবে, কিন্তু ওই যে নিক্ষেপণ কোণ সেটা তো 30 ডিগ্রি। মানে 30 ডিগ্রি হইতে হবে এরকম কোনো ব্যাপার নাই, আপনি 45 ডিগ্রি কোণে মারতে পারেন, আপনি 60 ডিগ্রি কোণে মারতে পারেন, যেই অ্যাঙ্গেলেই মারেন না কেন আপনি তো শুরুতে নিক্ষেপ করে দিছেন। সো ওই নিক্ষেপণ কোণের মান সেটা তো একটাই অ্যাঙ্গেল, সো সেটা চেঞ্জ হবে না। সিমিলার অ্যাজ নিক্ষেপণ বেগ, সাপোজ আপনি 10 মিটার/সেকেন্ড বেগে মারছেন, বা আপনি হচ্ছে 30 মিটার/সেকেন্ড বেগে মারছেন, সো যেই বেগেই নিক্ষেপ করেন না কেন নিক্ষেপণ বেগের মান তো একটাই, যে আমি 10 মিটার/সেকেন্ড বেগে মারছিলাম। সো ওই নিক্ষেপণ বেগের মান পরিবর্তন হবে না, ঠিক আছে। আচ্ছা, সো এইখানে যে টার্মসটা আছে এই সবগুলা ভ্যালু কি, সবগুলা ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট। তাইলে এইটাকে আমি ধরলাম যে এইটা হচ্ছে সি, এটাকে আমি কি ধরে নিলাম? এটাকে আমি ধরলাম হচ্ছে সি। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা দেখো, এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? ইকুয়েশনটা দাঁড়াবে y ইকুয়ালস টু, এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে অনুভূমিক দূরত্ব, বা এক্সটা হচ্ছে অনুভূমিক সরণ। এক্সটা কি? এক্সটা হচ্ছে অনুভূমিক ভাবে অতিক্রান্ত দূরত্ব, বা অনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক দিকে সরণ। এক্স হচ্ছে অনুভূমিক দিকে সরণ। তাহলে y ইকুয়ালস টু কি লিখতে পারবো? tan আলফাকে ধরে নিছি b, তাহলে এখানে x থাকবে, তাহলে y ইকুয়ালস টু লিখতে পারবো bx, y ইকুয়ালস টু লিখতে পারবো bx মাইনাস g ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফা। তাইলে g ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার আলফাকে লিখলাম c, আর ওখানে ছিল x স্কয়ার, তাহলে লিখলাম bx মাইনাস cx স্কয়ার। y ইকুয়ালস টু কি পাইলাম? y ইকুয়ালস টু পাইলাম হচ্ছে bx মাইনাস cx স্কয়ার। সো এই যে ইকুয়েশনটা পাইছি y ইকুয়ালস টু bx মাইনাস cx স্কয়ার, এই ইকুয়েশনটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ বুঝায়। এই ইকুয়েশনটা কি বুঝায়? এই ইকুয়েশনটা বুঝায় হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। এই ইকুয়েশনটা বুঝায় হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। যখন আপনারা ম্যাথে কণিক নিয়ে পড়াশোনা করবেন তখন আপনারা দেখবেন যে পরাবৃত্ত নামে, মানে আপনারা তো সরল রেখা জানেন, বৃত্ত জানেন, এই জিনিসপত্রগুলা জানেন। তো যখন কণিক পড়বেন তখন দেখবেন উপবৃত্ত বলে একটা টার্ম আছে, পরাবৃত্ত বলে একটা টার্ম আছে, অধিবৃত্ত বলে একটা টার্ম আছে, এরকম নানানগুলা টার্ম আছে, ঠিক আছে। সো এই সমীকরণটা কি? এই সমীকরণটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। মানে বেলাল ভাই, মানে কোন জায়গাটা বুঝেন নাই বলেন? মানে হয়তো আপনি পরাবৃত্ত কি জিনিস বুঝতেছেন না, পরাবৃত্ত কি জিনিস হয়তো বুঝতে পারতেছেন না, পরাবৃত্ত এখনো জানেন না, কিন্তু এইটা আসলে পরাবৃত্তের সমীকরণের বেসিক চেহারা থাকে হচ্ছে এরকম। পরাবৃত্তের সমীকরণের বেসিক চেহারা থাকে হচ্ছে, সাপোজ y ইকুয়ালস টু হচ্ছে mx স্কয়ার, তো লেখা যায় y ইকুয়ালস টু mx স্কয়ার, এইরকম একটা সমীকরণ থাকে। মানে একটা চলকের পাওয়ার থাকবে হচ্ছে 1, আরেকটা চলক বি দ্বারা কনস্ট্যান্ট বুঝায়, একটা চলকের পাওয়ার থাকবে হচ্ছে 1, y এর পাওয়ার কত? y এর পাওয়ার হচ্ছে 1, y এর পাওয়ার কত? y এর পাওয়ার হচ্ছে 1, x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে 2,
এক্স এর পাওয়ার হচ্ছে 2। সো এই ধরনের ইকুয়েশন গুলাকে আমরা বলি হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। সো এই যে পরাবৃত্তের সমীকরণ আছে, এখানে জিজ্ঞেস করছে যে এগুলা বুঝে লাভ কি, এই সমীকরণ বানিয়ে লাভ কি। আপনি একটা নতুন জিনিস শিখতেছেন, একটা নতুন জিনিস জানতেছেন, এইটাই লাভ বস, আর কোনো কিছু দরকার নাই। মানে কি লাভ, মানে আমি আপনাকে যদি বলি যে এই সূত্র থেকে পরীক্ষায় অঙ্ক আসবে, তাহলে পরীক্ষায় অঙ্ক আসাটাকে তুমি লাভ মনে করছো, কিন্তু মানে একটা নতুন সূত্র জানছো, এই যে একটা বস্তুকে, তুমি তো কতদিন মাঠে ফুটবল খেলছো, কতদিন মাঠে হচ্ছে ক্রিকেট খেলছো। সো ওই ক্রিকেট ফুটবল খেলার সময় তুমি একটা বলকে লাথি মারছো হেইও বলে, বলটা এরকম উড়ে গিয়ে ওই পাশের পেনাল্টি বক্সে বা ডি বক্সে গিয়ে পড়ছে। তুমি কি কখনো চিন্তা করছো যে এটা কি পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত না সরল রেখা? এগুলা কোনো কিছু তুমি চিন্তা করছো? এগুলা তো কোনো কিছু তুমি চিন্তা করো নাই, তুমি খেলার দরকার খেলে গেছো। বাট এই যে একটা নতুন জিনিস জানছো, এই যে একটা নতুন জিনিস জানছো, এই নতুন জিনিস জানাটাই হচ্ছে আনন্দের। পড়ালেখার সবচেয়ে মজার বিষয় হচ্ছে নতুন জিনিস জানা, যে আমি একটা নতুন জিনিস জানলাম, শিখলাম, বুঝলাম। সো দ্যাট ইজ দ্য মেইন ফিচার অফ এডুকেশন। আপনি অজানাকে জানবেন। এখন আমাদের কি বলবো, আমাদের সিস্টেম এরকম দাঁড়ায় গেছে যে ভাই আমার অজানাকে জানার দরকার নাই, আমার পরীক্ষায় নাম্বার দরকার, তাড়াতাড়ি আমাকে কেমনে 100-তে 110 দেওয়া যায় সেই ব্যবস্থা করেন স্যার, আমি 100-তে 110 পাইতে চাই। সো ঝামেলা হয়ে গেছে, আমাদের আসলে জানার দরকার, কিন্তু আপনি পরীক্ষায় নাম্বার পাইতে চাচ্ছেন। ঠিক আছে, এইসব রয়্যাল সাবজেক্ট টাবজেক্ট বলে না, সবগুলাই রয়্যাল সাবজেক্ট। আচ্ছা, তো এখান থেকে আমরা এই আইডিয়াটা পাইলাম যে প্রাসের গতিপথ কিরকম। প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তের মতো, প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তের মতো। তো এইখান থেকে এইটুকু আন্ডারস্ট্যান্ডিং আমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আমরা একটু আগাইতে পারি বাচ্চা লোক, আমরা কি একটু আগাইতে পারি, আমরা কি একটু আগাইতে পারি? কিবোর্ড আছে তোমার কাছে? আমরা একটু আগাইতে পারি? ওকে ফাইন, ঠিক আছে, চলেন আমরা আগাই, মারেন। আচ্ছা, তো এইবার আসেন আমরা আরো কিছু কথাবার্তা বলি প্রাস রিলেটেড। আমরা আরো কিছু কথাবার্তা বলি প্রাস রিলেটেড। প্রাসের কথাবার্তা আমাদের শেষ হয় নাই, প্রাসের কথাবার্তা আমাদের চলতেই থাকবে। হ্যাঁ, ফুটবল খেলার উপরে পিএইচডি করবি, এই অবস্থা। ফুটবল, আচ্ছা, বায়ু শূন্য হলে বল কখনো থামবে না। বায়ু শূন্য হইলেও গ্র্যাভিটি তো থাকবে, গ্র্যাভিটি অলওয়েজ নিচের দিকে থাকবে। সো গ্র্যাভিটির কারণে বস্তু আসলে নিচে এসে পড়বে। সে আপনি বস্তুকে যেই বেগেই মারেন, যেই অ্যাঙ্গেলেই মারেন না কেন, গ্র্যাভিটির কারণে বস্তু আসলে কি হবে, গ্র্যাভিটির কারণে বস্তু আসলে নিচে এসে পড়বে। এবং মানে বাতাসটা আপনাকে আসলে, আমরা বাতাসকে উপেক্ষা করছি, বাতাস আপনাকে আসলে কি করত, বাতাস ইদার আপনাকে সামনের দিকে ধাক্কা দিত, তার মানে এক্স এক্সিস বরাবর একটা ত্বরণ থাকতো, অথবা বাতাস আপনাকে বিপরীত দিকে টান দিত, একটা মন্দন থাকতো। মানে বাতাস থাকলে কি হইতো, বইয়ে প্রাস খুঁজে পাচ্ছিস না, একজন জানাইছে সে নাকি বইয়ে প্রাস খুঁজে পাচ্ছে না। বাবু তুই কি ক্লাস 9-এর বই কিনে আনছস, ক্লাস 9-10-এর বই কিনে আনছস, প্রাস খুঁজে পাচ্ছস না? ঠিক আছে, আচ্ছা। সো বাতাস থাকলে কি হইতো, বাতাস থাকলে এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর একটা ত্বরণ বা এক্স এক্সিস বরাবর একটা মন্দন কাজ করত। সো এই জন্য বাতাসের বাধাটাকে, মানে আমরা ছোট মানুষ এইচএসসি তে পড়তেছি, আমাদের এত বেশি জিনিসের দরকার নাই, আমাদেরকে বাতাসের বাধা উপেক্ষা করতে বলছে, আমরা বাতাসের বাধা উপেক্ষা করে দিছি, আমাদের কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আচ্ছা। সো এবারে আসেন আমরা একটু সময় নিয়ে গবেষণা করি। প্রাসের রাশিমালার ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে একটু সময় নিয়ে গবেষণা করব, যে এই যে প্রাসটাকে আপনি নিচের থেকে নিক্ষেপ করছেন, প্রাসটা কখন তার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে গিয়ে পৌঁছাবে, এই হচ্ছে তার গতিপথের সর্বোচ্চ বিন্দু। ধরে নিলাম এইটাকে বলতেছি হচ্ছে এইচ ম্যাক্স। গতিপথের সর্বোচ্চ বিন্দু কি, গতিপথের সর্বোচ্চ বিন্দু হচ্ছে এইচ ম্যাক্স। আচ্ছা, তো এই গতিপথের সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাইতে প্রাসের কতটা সময় লাগে, আবার সর্বোচ্চ বিন্দু থেকে নিচে নামতেও
প্রাসের কতটা সময় লাগে আমরা এই জিনিসপত্রগুলা বাইর করব। 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে তো আসলে বাবু সেটা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু হয়ে যাইতো। গতকালকের ক্লাসটা করেন নাই বোধহয়। 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সেইটা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু হয়। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। কে বললো এটা? মোহাম্মদ জিহাদুর রহমান। এইচ ম্যাক্স হইলে বেগের মান 0। ওকে, ফাইন। তাহলে এখন খেয়াল করেন, আমরা প্রাসের যেই বেগ পাইছিলাম, প্রাসের বেগটা আমরা দুই ভাগে পাইছিলাম। একটা পাইছিলাম ভি অফ এক্স, ভি অফ এক্স সমান পাইছিলাম ইউ কজ আলফা। ভি অফ এক্স সমান কি পাইছিলাম? ইউ কজ আলফা, গতদিনের পড়ালেখার জিনিস। এবং ভি অফ ওয়াই সমান কি পাইছিলাম? ভি অফ ওয়াই সমান পাইছিলাম ইউ সাইন আলফা মাইনাস জিটি, ইউ সাইন আলফা মাইনাস জিটি। এইটুকু জিনিস আমাদের গতদিনের পড়ার ভিতরে ছিল। আচ্ছা, এখন আপনারা আমাকে বলেন যে কোনো একটা বস্তুকে আপনি উপরের দিকে নিক্ষেপ করছেন, সেটা সোজাসুজি নিক্ষেপ করেন আর কোনাকুনি নিক্ষেপ করেন, সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান কত? সর্বোচ্চ উচ্চতায় বেগের মান 0। তো এখন সর্বোচ্চ উচ্চতায় এক্স এক্সিস বরাবর বেগের মান 0 হবে না। এক্স এক্সিস বরাবর যেই বেগটা আমার আছে, এই বেগটা সব সময় এইটাই থাকবে। এক্স এক্সিস বরাবর বেগের মান কখনো পরিবর্তন হবে না। সো আমরা যেই জিনিসটা লিখতে পারি সেইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এক্সিস বরাবর বেগ 0। ওয়াই এক্সিসের বেগ 0। সর্বোচ্চ উচ্চতায় কি হয়েছে বাবু? সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এক্সিসের বেগের মান 0 হয়ে গেছে। সো ওয়াই এক্সিসের বেগের মান 0। এইটা মেনে নিতে কি কারো কোনো অসুবিধা আছে? সর্বোচ্চ উচ্চতায় ওয়াই এক্সিসের বেগের মান কত হবে? 0 হবে। কেন ওয়াই এক্সিসের বেগের মানটাই 0 হবে? কারণ বস্তুটা তো আর উপরে যাইতে পারবে না। বস্তুটা কি আর উপরে যাইতে পারবে না? বস্তুটা আর উপরে যাইতে পারবে না। ঠিক আছে, সো এই যে আর উপরে যাইতে পারবে না, এই কারণেই তো বাবা ওয়াই এক্সিসের বেগের মানটা কি হবে? এই কারণেই ওয়াই এক্সিসের বেগের মানটা 0 হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ভি ওয়াই ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু হচ্ছে ইউ সাইন আলফা মাইনাস জি ইন্টু টি, বা এইখান থেকে লিখতে পারি হচ্ছে ইউ সাইন আলফা সমান সমান হচ্ছে জি ইন্টু টি, বা এইখান থেকে লিখতে পারি হচ্ছে টি সমান সমান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। তাইলে একটা প্রাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে কত সময় লাগে? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে সময় লাগে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়ের মান কত? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়ের মান হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, এক্স এক্সিসে বেগের মান 0 হবে না, কারণ এক্স এক্সিস বরাবর কোনো মন্দন বা ত্বরণ কোনো কিছুই কাজ করছে না। মানে এক্স এক্সিস বরাবর যেই বেগটা আছে, এক্স এক্সিস বরাবর বেগের মান কত? ইউ। ইউ মানে কি? নিক্ষেপণ বেগ। সো যেই বেগে মারছি সেইটাই ইউ। কজ আলফা, আলফা মানে কি? যেই অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে আলফা। সো এক্স এক্সিস বরাবর বেগের মান তো আসলে সমবেগ। এক্স এক্সিস বরাবর আমাদের গতদিনের কথার ভিতরেই ছিল যে এক্স এক্সিস বরাবর প্রাসের বেগের মান হচ্ছে সমবেগ। এক্স এক্সিস বরাবর প্রাসের বেগের মান কি? এক্স এক্সিস বরাবর প্রাসের বেগের মান হচ্ছে সমবেগ। তাইলে এক্স এক্সিস বরাবর বেগ বাড়বেও না, বেগ
কমবেও না, বেগ যেখানে ছিল যা ছিল তাই থাকবে। অর্থাৎ এক্স এক্সিস বরাবর বেগ vx সমান u cos আলফা, ইট উইল রিমেইন দ্য সেম, এটার কোনো পরিবর্তন হবে না। আর আরো একটা ব্যাপার বলি, যে ধরো বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, প্রাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এখন তুমি যদি বলো যে ভাইয়া এখানে vx এর মান 0 হবে, vx এর মান 0 যদি হয় তাহলে বস্তুটা সোজাসুজি নিচে নেমে চলে আসবে। vx এর মান যদি 0 হয় বস্তুটা সোজাসুজি নিচে নেমে চলে আসবে, কিন্তু সেইটা তো হয় না, বস্তুটা আরো সামনে গিয়ে নিচে পড়ে, বস্তুটা আরো সামনে গিয়ে নিচে পড়ে। সো এই যে আরো সামনে যায়, এই আরো সামনে যাওয়ার জন্য কে দায়ী? আরো সামনে যাওয়ার জন্য দায়ী হচ্ছে এই যে vx আছে, এই vx। সো vx ইজ নট ইকুয়ালস টু 0। গ্র্যাভিটি কাজ করবে, অবশ্যই গ্র্যাভিটি কাজ করবে, এবং গ্র্যাভিটি কাজ করবে বিধায় তো আসলে এই যে জিটি আছে, এই গ্র্যাভিটি কাজ করার জন্যই vy এর মান 0 হইছে। গ্র্যাভিটি কাজ করছে বলেই vy এর মান কি হয়েছে বাবা? গ্র্যাভিটি কাজ করছে বলেই vy এর মান 0 হইছে। গ্র্যাভিটি কাজ করছে বলেই vy এর মান 0 হইছে। বুঝতে পারছি? তাহলে একটা প্রাস সর্বোচ্চ উচ্চতায়, একটা প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে তার কত সময় লাগছে? একটা প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে তার সময় লাগছে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। একটা প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে সময় লাগছে হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছি আশা করি, সবাই আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছি। প্রাসের পাল্লা মানে কি আমরা আসবো, প্রাসের পাল্লা মানে কি আমরা আসবো প্রাসের পাল্লার দিকে আসবো। এক্স এক্সিস বরাবর ত্বরণ থাকে না, কারণ একে হচ্ছে এক্স এক্সিস বরাবর কোনো গ্র্যাভিটি কাজ করে না, অভিকর্ষজ ত্বরণ কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে, এক্স এক্সিস বরাবর ওর কোনো ত্বরণ কাজ করে না। সো এটা হচ্ছে একটা কথা, যে গ্র্যাভিটির কোনো প্রভাব এক্স এক্সিস বরাবর নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে বাতাসের বাধা আমরা উপেক্ষা করে দিছি, বাতাসের বাধা আমরা উপেক্ষা করে দিছি, এই কারণে এক্স এক্সিস বরাবর কোনো ত্বরণ নাই। আর কেন vy এর মান 0, এই কারণটা এখানেই লিখে দেওয়া আছে, কারণটা এখানেই লিখে দেওয়া আছে, সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়, বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন y এক্সিস বরাবর ভেলোসিটির মান হবে 0। বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন ওয়াই এক্সিস বরাবর কোনো বেগ কাজ করবে না। যদি বেগ কাজ করত তাহলে তো ও আরেকটু উপরে উঠতো, যদি বেগ কাজ করতো তাহলে তো বস্তুটা আরেকটু উপরে উঠতো, কিন্তু আরেকটু তো উপরে উঠছে না, ও তো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছে। তো এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছে বলেই ওয়াই এক্সিসের বেগের মান 0, ওয়াই এক্সিসের বেগের মান 0। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আশা করি আমরা বুঝতে পারছি, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়ে গেছে। সো এইবার আসেন আরেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা আমরা একটু বলি। আরেক ধরনের কথাবার্তা আমাদের বলা দরকার, সেটা হচ্ছে সময় নিয়েই তো কথা বলতেছি আমরা, সময় রিলেটেড যত কথাবার্তা হইতে পারে সবগুলা দেখি একসাথে বলে তারপরে সামনের দিকে আগায় যাব। আচ্ছা, এখন আসেন ওকে, লা 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 লা, রু 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 রু। ওকে, এবারে আসেন আমরা ওয়াই এক্সিস বরাবরই থাকবো। আমরা কি করব? আমরা হচ্ছে ওয়াই এক্সিস বরাবরই থাকবো। সো ওয়াই এক্সিস বরাবর আমি যদি হচ্ছে সরণের ইকুয়েশনটা মনে করতে চাই, ওয়াই এক্সিস বরাবর সরণ, সো ওয়াই এক্সিস বরাবর সরণের ইকুয়েশনটা কি ছিল তোদের মনে পড়ে? ওয়াই এক্সিস বরাবর সরণের ইকুয়েশনটা ছিল, আমরা যদি এখান থেকে একটু চলে আসি, এই হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সরণের সমীকরণ, এই হচ্ছে ওয়াই এক্সিস বরাবর সরণের সমীকরণ। ওয়াই সমান কি ছিল? ওয়াই সমান ছিল ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওয়াই সমান ছিল ইউ সাইন আলফা টি মাইনাস
হাফ জিটি স্কোয়ার। সো এখান থেকে আসেন আমরা এই সমীকরণটা নিয়ে কাজ করব যে ওয়াই এক্সিস বরাবর সরণ কি ছিল, ওয়াই সমান সমান ছিল হচ্ছে এই যে মাত্র দেখে আমি নিজেই ভুলে গেলাম কি একটা অবস্থা, ওয়াই ইকুয়ালস টু ছিল হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, y equals to u sin alpha t minus half gt square। আচ্ছা, সো এখান থেকে আসি, আমি ধরে নিলাম যে প্রাসটাকে আপনি নিক্ষেপ করছেন কোন বিন্দু থেকে, প্রাসটাকে নিক্ষেপ করছেন এ বিন্দু থেকে, এবং প্রাসটা ভূমিতে এসে পড়ছে কোথায়, প্রাসটা ভূমিতে এসে পড়ছে হচ্ছে বি বিন্দুতে, প্রাসটা ভূমিতে এসে পড়ছে হচ্ছে বি বিন্দুতে। কি কি জিজ্ঞেস করতেছো, তাৎক্ষণিক দ্রুতি মানে কি, কোথার থেকে আসে তাৎক্ষণিক দ্রুতি মানে কি, মানে কিভাবে আসে তাৎক্ষণিক দ্রুতি কিভাবে। আচ্ছা, আজকে বলবো না বস তাৎক্ষণিক দ্রুতি মানে কি, বলবো না। এরপরে আরেকজন প্রবাহীর ঘর্ষণের একটা ম্যাথ কোয়েশ্চেন দেখতে চাই, আচ্ছা ঠিক আছে নেক্সট দিন দেখাই দিব, প্রবাহীর ঘর্ষণের একটা ম্যাথ কোয়েশ্চেন দেখাই দিব। এখন আসেন আমরা যদি বি বিন্দুতে চিন্তা করি, বি বিন্দুতে সবাই একটু বি বিন্দুতে ফোকাস করেন। সো বি বিন্দুতে বস্তুটি ভূমিতে এসে পড়ে, বি বিন্দুতে বস্তুটি কি করে, বি বিন্দুতে বস্তুটি ভূমিতে এসে পড়ে। সো বি বিন্দুতে যদি বস্তুটি ভূমিতে এসে পড়ে, তাইলে আপনারা আমাকে একটু বলেন তো যে বি বিন্দুতে ওয়াই এর মান কত। বি বিন্দুতে বস্তুটা কি করছে, বি বিন্দুতে বস্তুটা হচ্ছে ভূমিতে এসে পড়ছে। সো এই যে বি বিন্দুতে বস্তুটা ভূমিতে এসে পড়ছে, সো ও তো ভূমিতে এসে পড়ছে তাই না। সো এই জায়গায় মানে ওয়াই দিয়ে আমরা আসলে কি বুঝাই, উলম্ব সরণ। ভেরি গুড দেবজিৎ, লিখন, তাহমিদ, তারিকুল, ইশরাত, শরীফুল, ফারিয়া, মাহাদি, ডোরেমন, ডোরেমন চলে আসছে আমার ক্লাস করতে। ওকে ভেরি গুড ভেরি গুড। ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে হচ্ছে 0, ওয়াই এর মান হবে হচ্ছে 0, কারণ বস্তুটা তো ভূমিতে এসে পড়ছে স্যার, বস্তুটা কোথায়, বস্তুটা তো ভূমিতে, তাইলে বস্তুটার উলম্ব সরণের মান কত, উলম্ব সরণের মান হচ্ছে টি। আচ্ছা, এখন একটু আমাকে একটু বলেন তো, এই যে বস্তুটাকে আমরা কি করছি, বস্তুটাকে আমরা এ বিন্দু থেকে নিক্ষেপ করছি এবং বস্তুটা বি বিন্দুতে এসে পড়ছে, তাইলে এ থেকে বি বিন্দুতে আসতে, এ থেকে বি বিন্দুতে আসতে বস্তুটার মোট যতটুকু সময় লাগলো, এইটাকে আমরা বস্তুটার বিচরণ কাল বলতে পারি না, ফ্লাইট টাইম। বিচরণ কাল মানে কি, বিচরণ কাল মানে হচ্ছে বস্তুটা যতটুকু সময় বাতাসে ছিল। বিচরণকাল মানে কি ভাই, বিচরণকাল মানে হচ্ছে বস্তুটা যতটা সময় বাতাসে ছিল সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে বিচরণকাল। তাহলে আসেন আমরা এবার বিচরণকালের মান বাইর করব, তার মানে বস্তুটা কতক্ষণ সময় ধরে মোট বাতাসে ছিল। সো ওয়াই সমান সমান আমি লিখতে পারবো 0 ইকুয়ালস টু হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু ক্যাপিটাল টি, মানে টি মানে কি সময়, সো ওই টি এর বদলে আমি ক্যাপিটাল টি লিখছি কেন, কারণ এটা হচ্ছে বিচরণকাল। গুড, ভেরি গুড, যারা প্রাস পড়া হয়ে গেছে ওরা মোটামুটি আমাকে বিচরণকালের সমীকরণটা লিখে কমেন্টে জানায় দিচ্ছে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমার সূত্র কি দাঁড়ালো, ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাইলে বা এখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো হচ্ছে ইউ সাইন আলফা ইন্টু টি সমান সমান হচ্ছে হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। এখন দুই পাশে দেখেন দুইটা টি আছে, এই পাশে আছে একটা টি, ওই পাশে আছে হচ্ছে কি টি স্কোয়ার। তাহলে এই টি এর সাথে এই টি এর স্কোয়ারটা কাটাকাটি করে দিলাম, টি এর সাথে টি এর স্কোয়ারটা কাটাকাটি করে দিলাম, তাহলে এইখান থেকে কি পেয়ে গেলাম, এইখান থেকে পেয়ে গেলাম হচ্ছে বা টি সমান সমান হচ্ছে টোয়াইস ইউ সাইন আলফা, টি সমান হচ্ছে টোয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি। সো এই হচ্ছে প্রাসের বিচরণ কালের সূত্র, যে একটা প্রাস কতটুকু সময় ধরে বাতাসে বিচরণ করছে, কতটুকু সময় ধরে সে বাতাসে আছে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তার বিচরণ কালের
সূত্র। সো এই টি দিয়ে কি বুঝাই? এই টি দিয়ে বুঝাই হচ্ছে প্রাসের বিচরণকাল বা ফ্লাইট টাইম। বিচরণকাল বা ফ্লাইট টাইম, ঠিক আছে? বিচরণকাল, কতটুকু সময় ধরে প্রাসটা বাতাসে থাকে, এইটা আসলে মনে রাখা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, মানে এখান থেকে আমি সূত্র প্রমাণ করে দিলাম। তো এই জায়গা থেকেও তুমি আসলে বলতে পারতা যে প্রাসটার সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে কত সময় লাগে, টি। তাইলে সর্বোচ্চ উচ্চতা থেকে নামতে কত সময় লাগবে, টি। তাহলে টি সমান হচ্ছে 2u সাইন আলফা বাই জি। হ্যাঁ, উড্ডয়ন কালও বলা যায়। ভেরি গুড, ভেরি গুড। এটাকে উড্ডয়ন কালও আমরা বলতে পারি নাজিব, এইটাকে উড্ডয়ন কালও আমরা বলতে পারি। সো এই টিটাকে বিচরণ কালও বলা যায়, উড্ডয়ন কালও বলা যায়। আলটিমেট কথা হচ্ছে প্রাসটা কতক্ষণ সময় ধরে বাতাসে ভাসলো, প্রাসটা কতক্ষণ সময় ধরে বাতাসে ভাসলো, সেইটা হচ্ছে তার বিচরণ কাল। আর শরীফুল যেটা বলছো 2u বাই জি, ওইটা ছিল হচ্ছে এই ধরনের কেসের জন্য। যে 2u বাই জিটা কোন ধরনের কেসের জন্য ছিল বস? 2u বাই জিটা ছিল হচ্ছে এই ধরনের কেসের জন্য, যেটাকে আমরা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু বলি। যে এখান থেকে একটা বস্তুকে যদি আমি ইউ বেগে উপরের দিকে মারি, বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠলো, আবার নেমে আসলো, ভূমিকে আঘাত করলো ইউ বেগে, তো তখন বিচরণকাল বা ফ্লাইট টাইম বা উড্ডয়ন কাল ছিল 2u বাই জি। সো এইটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য, এটা হচ্ছে পড়ন্ত বস্তুর জন্য। সো ব্যাপারটা আসলে খুবই সিম্পল, যে আমার পড়ন্ত বস্তুর সূত্রগুলা, পড়ন্ত বস্তুর সূত্রগুলা আর প্রাসের সূত্রগুলা প্রায় একই রকম। পড়ন্ত বস্তুর সূত্র এক্স্যাক্টলি নিক্ষিপ্ত বস্তুর সূত্রের সাথে জাস্ট সাইন আলফা অ্যাড হচ্ছে, জাস্ট সাইন আলফা অ্যাড হচ্ছে। এবং এখানে এখানে সাইন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। ভেরি গুড, সাইন থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90-র মান কত? সাইন 90-র মান হচ্ছে +1। তাহলে এখানে তুমি সাইন 90-র মান +1 বসায় দাও, তাইলে 2u ডিভাইডেড বাই জি। বিচরণ কালের একক টাইম, টাইমের একক কি বস? সেকেন্ড। টাইমের একক হচ্ছে সেকেন্ড, ঠিক আছে? জিরো কেন হইলো? কোনটা জিরো কেন হইছে ভাইয়া? বস্তুটা ভূমিতে এসে পড়ছে, যেহেতু বস্তুটা ভূমিতে এসে পড়ছে তাই টাইমের মান জিরো হইছে। বিচরণকালে সূত্রে 2u বাই জি এর জায়গায় ইউর মান বসিয়ে দিলেও হবে না, না না, ইউর মান বসিয়ে দিলে হবে না। আমরা প্রাসের জন্য এই সূত্রই ব্যবহার করব, প্রাসের জন্য এই সূত্রই ব্যবহার করব। বুঝতে পারছি? প্রাসের জন্য এই সূত্রই ব্যবহার করব। প্লেনের উড্ডয়নকাল নির্ভর করে, প্লেন কি প্রাস নাকি? প্লেন কি এরকম সাই কইরা উঠা সাই কইরা নাইমা আসে নাকি? প্লেন কি ফুটবল? প্লেন কি টেনিস বল? প্লেনের সাথে এটার কেন মিলবে? ঠিক আছে? একজন জিজ্ঞেস করছে ভাইয়া প্রাস কি? ভাইয়া কোনাকুনি ভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। এই যে কোনাকুনি ভাবে নিক্ষেপ করছি, একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি, যে কোনো অ্যাঙ্গেলে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। আকাশ, কি বুঝেন নাই? জিরো বুঝি নাই মানে কি? বি বিন্দুতে বস্তুটা ভূমিতে এসে পড়ছে, তাইলে এই যে বস্তুটা বি বিন্দুতে ভূমিতে এসে পড়ছে, তখন তার উলম্ব সরণের মান কত? তখন তার উলম্ব সরণের মান হচ্ছে জিরো। সো ওয়াই দিয়ে আমরা কি বুঝাই? ওয়াই দিয়ে আমরা বুঝাই হচ্ছে উলম্ব সরণ। সো উলম্ব সরণের মান কত? জিরো। এই যে দেখেন, এখান থেকে বুঝে নেন, এখান থেকে বুঝে নেন, কোনখান থেকে বুঝে নিবেন? যে বি বিন্দুতে বস্তুটি ভূমিতে এসে পড়ে। সো যেহেতু ভূমিতে এসে পড়ছে তাই ওয়াই এর মান হবে হচ্ছে জিরো। যেহেতু ভূমিতে এসে পড়ছে সেহেতু ওয়াই এর মান হবে হচ্ছে জিরো। খুবই সহজ কথা। প্রাসের জন্য কখনোই বাতাসের বাধা থাকবে না, আমাদের পড়ালেখার ভিতরে থাকবে না, আমাদের পড়ালেখার ভিতরে থাকবে না। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগাই, সামনে আগাই। তো আমাদের সময় নিয়ে বেশ কিছু কথাবার্তা ছিল, সময় নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলে ফেলছি। এবার আমরা যেটা করব, এবার আমরা হচ্ছে একটু উচ্চতা নিয়ে কথাবার্তা বলবো, উচ্চতা নিয়ে কথাবার্তা বলবো। একটা কন্ট্রোল ভি মারো। আমরা উচ্চতা নিয়ে কথাবার্তা বলবো। আচ্ছা, তো চলে আসি, এবার আমরা কি নিয়ে কথাবার্তা বলতে চাই? এবার আমরা কথাবার্তা বলতে চাই হচ্ছে প্রাসের উচ্চতা নিয়ে বা সর্বোচ্চ উচ্চতা নিয়ে। উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা, এই জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো।
তাহলে সর্বোচ্চ উচ্চতা কোনটা? আমি ধরে নিলাম এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এইটা হচ্ছে এইচ ম্যাক্স, এইটা হচ্ছে এইচ ম্যাক্স। আচ্ছা, সো আমরা উচ্চতার সূত্রটায় কোনখান থেকে আসব? এমন একটা সূত্র ধরতে হবে যেটার ভিতরে উচ্চতা বা এইচ এর বিষয়টা আছে, যেটার ভিতরে উচ্চতা বা এইচ এর বিষয়টা আছে। এক্স এক্সিস দিয়ে কি প্রুফ করব বস? ইফতেখার ভাই বুঝি নাই। এক্স এক্সিস দিয়ে কি প্রুফ করতে হবে? এক্স এক্সিস দিয়ে কি প্রুফ করতে হবে ভাইয়া? এক্স এক্সিস দিয়ে কি প্রুফ করতে হবে বুঝি নাই। এই চ্যাপ্টার স্কিপ করলে ধ্বংস হয়ে যাবেন। ওয়াই এবং এইচ সেম, হ্যাঁ বলা যায়, ওয়াই এবং এইচ সেম, এটা বলা যায়। হ্যাঁ আব্দুল সিয়াম, এই চ্যাপ্টার স্কিপ করলে ধ্বংস হয়ে যাবেন। বললাম তো ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু পারবেন না। এই চ্যাপ্টার কেন স্কিপ করা লাগবে? মানে ফিজিক্সের বেসিক চ্যাপ্টারই যদি আপনি স্কিপ করেন, তাইলে আপনি তো হচ্ছে যখন তাপগতিবিদ্যা পড়বেন, যখন ম্যাগনেটিজম পড়বেন, যখন ফিজিক্যাল অপটিক্স পড়বেন, তখন পুরা ফিজিক্স বইটাই আপনার স্কিপ করতে মন চাইবে। তখন আপনার মন চাইবে পুরা ফিজিক্স বইটা স্কিপ করে দেই স্যার, তখন ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা আসেন। সো আমরা ওয়াই এক্সিস বরাবরই থাকবো, আমরা ওয়াই এক্সিস বরাবরই থাকবো, আমরা ওয়াই এক্সিস থেকে নড়বো না। সো ওয়াই এক্সিস বরাবর আমি এরকম একটা সূত্র লিখতে পারি যে ভি স্কোয়ার সমান সমান কি? ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস জি এইচ। এখন ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর আদি বেগের মান কত? ওয়াই এক্সিস বরাবর আদি বেগের মান হচ্ছে ইউ সাইন আলফা। এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আদি বেগের মান। তাহলে ওই যে সূত্রটা দেখতে পাচ্ছি, এটাকে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো যে ওয়াই এক্সিস বরাবর কি লিখা যায়? ওয়াই এক্সিস বরাবর লিখা যায় হচ্ছে ভি ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2g ইন্টু, না ওখানে আমি এইচ লিখি, 2g ইন্টু এইচ। ভি ওয়াই মানে কি? ভি ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আদিবেগ, ইউ ওয়াই মানে হচ্ছে, সরি, ভি ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর শেষ বেগ, ইউ ওয়াই মানে হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আদিবেগ, আর বাকিটা তো হচ্ছে টোয়াইস জি এইচ, বাকিটা হচ্ছে টোয়াইস জি এইচ। হ্যাঁ, সব সূত্রই ওয়াই এক্সিস বরাবর। এক্স এক্সিস বরাবরও সূত্র আছে, আমরা দেখবো সামনে। ঠিক আছে, এক্স এক্সিস বরাবরও সূত্র আছে, আমরা সামনে দেখবো। আচ্ছা, তাইলে এখন এই জায়গা থেকে আসেন, আমাকে একটু বলেন তো যে বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন আমরা কি বলতে পারি না যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগের মান শূন্য? যেটা নিয়ে আমরা একটু আগেও কথা বলে আসছি। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগের মান কি হবে? সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগের মান হবে শূন্য। ওয়াই হবে না, আপনি আগে ওয়াই ধরছেন, ওয়াই তো ধরছি বস, ওয়াই তো ধরছি, ভি ওয়াই স্কোয়ার সমান ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2gh। ঠিক আছে, আচ্ছা, সো সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই এর মান কত? ভি ওয়াই এর মান হচ্ছে শূন্য। আর ইউ ওয়াই, এই যে এখানে যে রাশিটা পাইছি, এইটাকে আমি কি বলতে পারি? এইটাকে আমি বলতে পারি হচ্ছে ইউ অফ ওয়াই। তার মানে ওয়াই এক্সিস বরাবর আদি বেগ। ইউ ওয়াই দিয়ে কি বুঝাচ্ছি? ইউ ওয়াই দিয়ে বুঝাচ্ছি ওয়াই এক্সিস বরাবর আদি বেগ। তাহলে এখান থেকে চলে আসি, আমরা লিখতে পারবো, আমরা লিখতে পারবো হচ্ছে সুতরাং 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউআই এর মান কত? ইউআই এর মান হচ্ছে এইটা, ইউ সাইন আলফা। তো এইখান থেকে লিখতে পারি হচ্ছে ইউ সাইন আলফা টোটালটার উপরে স্কোয়ার মাইনাস 2g ইন্টু এইচ ম্যাক্স। কেন এইচ ম্যাক্স লিখলাম? এইচ ম্যাক্স লেখার কারণ কি? কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছি। এইচ ম্যাক্স কেন লিখছি? কারণ সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় গেছি, এবং সর্বোচ্চ উচ্চতাতেই আসলে বস্তুর বেগের মানটা বা উলম্ব দিকে বেগের মানটা কি হবে? উলম্ব দিকে বেগের মানটা 0 হবে। গুড, সাদমান, তারপরে আরো কয়েকজনই হচ্ছে আমাকে সর্বোচ্চ উচ্চতার মানটা জানাচ্ছ। ভেরি গুড, ভেরি গুড। সো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, বা এটাকে স্কোয়ার করে দেই, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা
ইজ ইকুয়ালস টু হচ্ছে 2g ইন্টু এইচ ম্যাক্স, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস টু 2g ইন্টু এইচ ম্যাক্স, বা এখান থেকে লিখতে পারবো হচ্ছে এইচ ম্যাক্স সমান সমান, এইচ ম্যাক্স সমান সমান কি, এইচ ম্যাক্স সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। এইচ ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। এইটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, প্রাসের সর্বোচ্চ উচ্চতা। প্রাসের সর্বোচ্চ উচ্চতা সমান কি, প্রাসের সর্বোচ্চ উচ্চতা সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। না, পরীক্ষায় সূত্রের প্রতিপাদন আসে না, কিন্তু আমরা সূত্রের প্রতিপাদন দেখে নিচ্ছি এই কারণে, কারণ যত বেশি সূত্রের প্রতিপাদনের উপর তোমার দখল থাকবে, সূত্রের প্রতিপাদনের উপর তোমার দখল থাকবে, তুমি তত বেশি সৃজনশীল সলভ ইজিলি করতে পারবা। ঠিক আছে। অসংনম্য প্রবাহী, যাদের সংনম্যতা কম, সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তো তরল পদার্থকে অসংনম্য প্রবাহী বলতে পারি, তরল পদার্থকে অসংনম্য প্রবাহী বলতে পারি। আচ্ছা, এইচ ম্যাক্স তো জিরো হবে না? না, এইচ ম্যাক্স জিরো কেন হবে? এইচ ম্যাক্স তো সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স তো সর্বোচ্চ উচ্চতা। এইচ ম্যাক্স দিয়ে আমি কোন উচ্চতাটা বুঝাচ্ছি? এইচ ম্যাক্স দিয়ে আমি এই উচ্চতাটা বুঝাচ্ছি। সো এইচ ম্যাক্স এর ভ্যালু কখনো জিরো হবে না, এইচ ম্যাক্স এর ভ্যালু যা ছিল তাই থাকবে, এইচ ম্যাক্স যা ছিল তাই থাকবে। এইচ ম্যাক্স হচ্ছে এই উচ্চতাটা, এই উচ্চতাটা হচ্ছে এইচ ম্যাক্স। কিন্তু যখন বস্তু মাটিতে এসে পড়বে তখন তো কোনো উলম্ব সরণ নাই, বস্তু যখন মাটিতে এসে পড়বে তখন কোনো উলম্ব সরণ নাই। ঠিক আছে। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন? যতটুকু বুঝাচ্ছি ওইটুকু বুঝেন না স্যার? পাল্লা কি, সান্দ্রতা কি, এগুলা কেন এখন দরকার? আস্তে আস্তে ধৈর্য ধরে বসেন, বুঝেন, আগে যতটুকু বুঝাচ্ছি ওইটুকু বুঝেন। এই সূত্রগুলা বুঝলে অঙ্ক করা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক করা অনেক বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে। বি বিন্দুতে হাইট, বি বিন্দুতে উলম্ব সরণ জিরো, বি বিন্দুতে উলম্ব সরণ জিরো। এমআইটি তে পড়ার জন্য প্রাস পড়া লাগবে ভালো করে, সো প্রাসটা পড়েন। এমআইটি তে পড়ার জন্য প্রাস পড়া লাগবে ভালো করে। ঠিক আছে। আচ্ছা ব্রো, আরেকটা দাও, কন্ট্রোল ভি। ওকে ফাইন। তাইলে এবারে আসেন, এবারে আসেন যেটা নিয়ে আপনারা অনেকক্ষণ ধরে অনেক আকুপাকু করতেছেন যেটা জানার জন্য, সেইটা হচ্ছে প্রাসের পাল্লা। সো আসেন আমরা হচ্ছে প্রাসের পাল্লা নিয়ে কথাবার্তা বলি। পাল্লা বা রেঞ্জ, পাল্লা যেটাকে ইংলিশে আমরা বলতে পারি হচ্ছে, ইংলিশে আমরা বলি হচ্ছে রেঞ্জ। সো হোয়াট ইজ রেঞ্জ বা পাল্লা? রেঞ্জ বা পাল্লা বলতে আমরা কি বুঝি? এই তোরা বুঝতে পারতেছিস, একের পর এক সূত্র প্রতিপাদন করে যাচ্ছি, সূত্র নিয়ে ম্যাথ সলভ হচ্ছে না। সো সূত্র নিয়ে ম্যাথ সলভ হবে ইনশাল্লাহ। এইচ ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, এইচ ম্যাক্স হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সো প্রাসের পাল্লা বা রেঞ্জ বলতে কি বোঝানো হয়? প্রাসের পাল্লা বা রেঞ্জ বলতে বোঝানো হয় অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব। তো একটা বস্তু বা একটা প্রজেক্টাইল বা একটা প্রাস অনুভূমিক বরাবর যেই দূরত্ব অতিক্রম করছে, অনুভূমিক বরাবর যেই দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্বটাকে আমরা কি বলবো? সেই দূরত্বটাকে আমরা বলবো হচ্ছে প্রাসের পাল্লা। দ্যাট মিনস প্রাসের পাল্লা বলতে আমরা আসলে এই এবি দূরত্বটাকে বুঝি। প্রাসের পাল্লা বলতে আমরা আসলে কি বুঝি? প্রাসের পাল্লা বলতে আমরা আসলে এই যে এবি দূরত্বটা আছে, এই এবি দূরত্বটাকে বুঝি। অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা বলি হচ্ছে পাল্লা। ঠিক আছে। এইচ ম্যাক্স জিরো হবে, এইচ ম্যাক্স জিরো হবে না। কি বলে যাচ্ছেন? এইচ ম্যাক্স জিরো হবে, এইচ ম্যাক্স জিরো হবে, এইচ ম্যাক্স জিরো হবে না। আকাশ সাহা, এইচ ম্যাক্স কেন জিরো হবে? এইচ ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। সো এইচ ম্যাক্স কেন জিরো হবে? তুমি বারবারই একই কমেন্ট করতেছো,
আমি কোনো মিনিং বুঝে পাচ্ছি না, ঠিক আছে? ওকে, এইচ ম্যাক্স কখনোই 0 হবে না। এইচ ম্যাক্স ওটা সর্বোচ্চ উচ্চতার মান যদি 0 হয়, ইউ কজ আলফা কি? ইউ কজ আলফা হচ্ছে বেগের অনুভূমিক উপাংশ। অন্য বিন্দুতে y ইকুয়ালস টু অন্য বিন্দুতে আপনি এইচ এর মান বের করতে চান, তো y ইকুয়ালস টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই সূত্র দিয়ে করলেই আপনি হচ্ছে উলম্ব সরণ বা উচ্চতা যেটাই হোক আপনি বাইর করতে পারবেন। ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্র দিয়ে যে কোনো স্থানের উলম্ব সরণ আপনি বের করতে পারবেন। রেঞ্জ ভেক্টর না, রেঞ্জ অতিক্রান্ত দূরত্ব, এটা একটা স্কেলার রাশি। ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রাসের বেসিক সূত্রটা কি দেখছিলাম? প্রাসের গতিপথের বেসিক সূত্রটা কি ছিল? y ইকুয়ালস টু ছিল হচ্ছে x tan আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইটা ছিল আমাদের বেসিক সূত্র। এখন খেয়াল করেন, আমাদের যদি অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব x ইকুয়ালস টু যদি ab হয়, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর দিয়ে কি বুঝায়? আর দিয়ে বুঝায় হচ্ছে রেঞ্জ বা পাল্লা। তাইলে সবাই একটু বুঝে নাও, পরে গিয়ে জিজ্ঞেস করবা কেন 0 হয়েছে, এটা বুঝি নাই। তাহলে খেয়াল করো, তুমি এ বিন্দু থেকে বস্তুটাকে নিক্ষেপ করছো। কোত্থেকে নিক্ষেপ করছো? এ বিন্দু থেকে। সো বস্তুটাকে এ বিন্দু থেকে নিক্ষেপ করলে বস্তুটা ঘুরে এসে পড়ছে বি বিন্দুতে। সবাই একটু বুঝে নাও, এ বিন্দু থেকে বস্তুটাকে নিক্ষেপ করছি, বস্তুটা ঘুরে এসে কোথায় পড়লো? বি বিন্দুতে পড়লো। সো এই যে এ থেকে বি বিন্দুতে গেল, তাইলে অনুভূমিক সরণ বা অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক সরণ বা অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, তাসফিয়া, অনুভূমিক সরণ বা অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে রেঞ্জ বা পাল্লা বলে। অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্বকে রেঞ্জ বা পাল্লা বলে। সো এ থেকে বি তে যখন আমি গেছি, তখন ওয়াই এর মান কত? আমারে খালি এইটা বলেন। এ থেকে বি তে যখন আমি গেছি, আমি যখন মোট এবি দূরত্ব অতিক্রম করে ফেলছি, তখন ওয়াই এর মান কত? ভেরি গুড। ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে হচ্ছে 0। ব্যাস, ওয়াই এর মান 0। এবার এই জিনিসটা এই ইকুয়েশনে বসায় দেন, এক্স এর ভ্যালু আর বসায় দেন, রেঞ্জের ইকুয়েশন চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো বা 0 ইজ ইকুয়ালস টু হচ্ছে আর ইন্টু ট্যান আলফা। এক্স এর বদলে কি লিখছি? এক্স এর বদলে লিখছি আর, মাইনাস জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ব্যাস, কাহিনী শেষ। এবার খালি একটু ট্রিগোনোমেট্রির ফাংশন সাইন আলফা কজ আলফা এগুলাতে ভাঙাইতে হবে, বা আর ট্যান আলফা, সাইড চেঞ্জ করি, আর ট্যান আলফা সমান সমান হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। বা এখান থেকে লেখা যায় আর ইন্টু সাইন আলফা বাই কজ আলফা, আর ইন্টু সাইন আলফা বাই কজ আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আসবেন নাকি স্যার? আসেন, পারি না কিছু টুকটুক করে পড়াই। ওকে, ফাইন। তাহলে এখান থেকে আসেন, এখানে আছে একটা কজ আলফা, এখানে আছে কজ স্কোয়ার আলফা। সো এই কজ আলফার সাথে একটা স্কোয়ারকে কাটাকাটি করে দিলাম, কজ আলফার সাথে একটা স্কোয়ারকে আমি কাটাকাটি
করে দিলাম। তো কাটাকাটি যদি শেষ হয়ে যায় তারপরে এবার আমরা একটু সামনে প্রসিড করব। ও আরেকটা জিনিস কাটাকাটি করা যায়, এই পাশে দেখো আর আছে কয়টা, এই পাশে আর আছে হচ্ছে একটা, এই পাশে কি আছে আর স্কয়ার, তার মানে আর কয়টা আছে এখানে, আর আছে এখানে দুইটা। সো এই আর এর সাথে আর এর স্কয়ারটা কাটাকাটি করে দিলাম, আর এর সাথে কি করলাম, আর এর সাথে আর এর স্কয়ারটা কাটাকাটি করে দিলাম, তারপর কোনাকুনি গুণ করেন। সো কোনাকুনি যদি গুণ করি আমরা তাহলে লিখতে পারবো, বা কোনাকুনি গুণ করলে কি আসবে, ইউ স্কয়ার ইন্টু 2 সাইন আলফা কজ আলফা। সো এখান থেকে লিখতে পারবো হচ্ছে ইউ স্কয়ার ইন্টু 2 সাইন আলফা কজ আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি, ডিভাইডেড বাই হচ্ছে জি ইকুয়ালস টু হচ্ছে আর, ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে আর। বা এইখান থেকে এখানে ট্রিগোনোমেট্রির একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, ট্রিগোনোমেট্রির একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব যে 2 সাইন আলফা কজ আলফা এইটা সমান কি জানিস তোরা, 2 সাইন আলফা কজ আলফা সমান কি, এটা কি জানা আছে? 2 সাইন আলফা কজ আলফা সমান কি, 2 সাইন আলফা কজ আলফা সমান হচ্ছে সাইন 2 আলফা, সাইন 2 আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা। সাইন 2 আলফা সমান কি, সাইন 2 আলফা সমান হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা। সো এই জায়গায় আমরা কি বসাইতে পারবো, সাইন 2 আলফা বসাইতে পারবো, বা লিখতে পারবো আর ইকুয়ালস টু কি হবে, আর ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 আলফা ডিভাইডেড বাই হচ্ছে জি। তাহলে এখান থেকে আমরা প্রজেক্টাইলের জন্য রেঞ্জ বা পাল্লার মান বের করে ফেললাম। প্রজেক্টাইলের রেঞ্জ বা পাল্লার মান কত, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। গুড, ভেরি গুড, তোরা তাইলে অনেক পারিস, তোরা মাশাআল্লাহ অনেক পারিস। ঠিক আছে ভাইয়া, আপনি কোথায় কমেন্ট পড়তেছেন সেটা দেখতে চাওয়া আমার নিষ্পাপ মন। আসো একদিন শিখো অফিসে, আমরা কোথায় কমেন্ট পড়ি সেটা তোমাকে দেখিয়ে দিব খুব সুন্দর করে। ঠিক আছে, আজকের ক্লাস করে অনেক মজা পাচ্ছিস, ভালো। শীতের সময় ক্লাস কি 10টা 30-এ থাকবে বস, জানি না এখনো আমি। প্রাসের পাল্লার একক, পাল্লা মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তো পাল্লার মান মিটারে আসবে অথবা কিলোমিটারে আসবে। মানে পাল্লা মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, পাল্লা মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। সো অতিক্রান্ত দূরত্বের মান আপনি মিটারে রাখবেন না কিলোমিটারে রাখবেন, যেখানেই রাখেন, সচরাচর আমরা মিটারেই রাখি। দূরত্বকে আমরা কি বলি, দূরত্বকে আমরা মিটার দিয়ে প্রকাশ করি, দূরত্বকে আমরা মিটার দিয়ে প্রকাশ করি। শিখো অফিস হচ্ছে গুলশান 2-এ, ঢাকায় গুলশান 2-এ। সকালে কোনো ক্লাস হয় না, সকালে আপনার স্কুল কলেজ থাকবে। অনুভূমিক সরণ আর পাল্লা একই বলা যায়, বাট নট অলওয়েজ, নট অলওয়েজ। অনুভূমিক সরণ আর পাল্লা একই বলা যায়, বাট সব সময় বলা যায় না। অনুভূমিক সরণ আর পাল্লার মধ্যে পার্থক্য আছে, অনুভূমিক সরণ আর পাল্লার মধ্যে পার্থক্য আছে। যেমন ধরেন আমরা এই যে, আরেকটা কন্ট্রোল ভি মারো, আমরা এইখানে যেই সিনারিওটা দেখতে পাচ্ছিলাম, এই যে একটু বুঝে নেন, এইখানে যেই সিনারিওটা দেখতে পাচ্ছিলাম যে এ বিন্দু থেকে নিক্ষেপ করছি, বস্তু এসে বি বিন্দুতে পড়ছে। তার মানে সবাই একটু এটা বুঝেন, যেই তল থেকে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, মানে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে কোথা থেকে, ধরে নিলাম মাঠের এক প্রান্ত থেকে, মাঠের এক প্রান্ত থেকে কোনাকুনি ভাবে আপনি একটা বলকে থ্রো করছেন, তাইলে এই কোনাকুনি ভাবে বলটা গিয়ে আবার মাঠের মধ্যেই পড়ছে, অর্থাৎ একই তলে আছে। বস্তু যদি একই তলে অবস্থান করে, বস্তু যদি একই তলে অবস্থান করে, তখন আমি বলতে পারবো এক্স এবং আর এই দুইটা একই সমান। অনুভূমিক সরণ এবং পাল্লা এই দুইটার মান সমান হবে, অর্থাৎ এই দূরত্বটাকে আপনি
অনুভূমিক সরণও বলতে পারবেন, এইটাকে আপনি রেঞ্জ বা পাল্লাও বলতে পারবেন। অনুভূমিক সরণ বলতে পারবেন, রেঞ্জ বা পাল্লাও বলতে পারবেন, ঠিক আছে। কিন্তু খেয়াল করেন, যদি কাহিনী এরকম হয়, এরকম অঙ্ক আমরা করব যে সাপোজ এখানে একটা রাস্তা ছিল, যে এখান থেকে একটা বস্তুকে আপনি নিক্ষেপ করছেন। এখন এই বস্তুটা গিয়ে মনে করেন কোনো একটা বিল্ডিং এর ছাদে গিয়ে পড়ছে। বস্তুটা গিয়ে কোথায় পড়ছে? বস্তুটা গিয়ে একটা বিল্ডিং এর ছাদে পড়ছে। তাহলে যেই তল থেকে আমি বস্তুটাকে নিক্ষেপ করছি, বস্তুটা সেই তলে কি আসছে? সেই তলে আসলে তো বস্তুটার অবস্থান হইতো এরকম কোনো একটা জায়গায়, কিন্তু বস্তুটা তো এই জায়গায় আসে নাই। বস্তুটা আটকায় গেছে কোথায়? বস্তুটা আটকায় গেছে উপরে। তাহলে এই যে দূরত্বটুকু আছে এখান থেকে এইটুকু পর্যন্ত, এই যে দূরত্বটুকু আছে, এই দূরত্বটাকে আমরা এক্স বলতে পারবো। এইখানে পাল্লা শব্দটা ব্যবহার করা যাবে না, পাল্লা নয়। এখানে এক্স মানে পাল্লা নয়। কেন? কারণ একই তলে এসে পড়ে নাই, একই তলে এসে পড়ে নাই। বুঝতে পারছেন? এখানে বস্তুটাকে নিক্ষেপ করছি, বস্তুটা ঘুরে এসে আবার মাটিতেই পড়ছে। তাইলে যেই তল থেকে নিক্ষেপ করছি, কেন বলতেছি তো বস, যেই তল থেকে নিক্ষেপ করছি বস্তু ঘুরে এসে সেই একই তলে পড়ছে। যেই তল থেকে নিক্ষেপ করছি বস্তু এসে একই তলে পড়ছে। সো একই তলে পড়ছে বলে অতিক্রান্ত দূরত্ব যেই কথা, পাল্লাও একই কথা। অতিক্রান্ত দূরত্ব যেই কথা, পাল্লাও একই কথা। কিন্তু এইখানে কি হয়েছে? এইখানে তুমি নিক্ষেপ করছো মাটি থেকে, মাটি থেকে নিক্ষেপ করছো, কিন্তু বস্তু গিয়ে পৌঁছাইছে কোথায়? ছাদের মধ্যে। মাটি থেকে নিক্ষেপ করছি, বস্তু গিয়ে কোথায় পড়ছে? ছাদের মধ্যে। অথবা উল্টা কেস হইতে পারে। উল্টা কেস কিরকম হইতে পারে? যে আপনি একটা বিল্ডিং এর ছাদের উপর দাঁড়ায় আছেন, এই বিল্ডিং এর ছাদের উপর থেকে আপনি একটা বস্তুকে ঢিলা মারছেন এবং এই বস্তুটা গিয়ে মাটিতে পড়ছে। এইটার ক্ষেত্রেও একই কথা হবে। এখানে যেই দূরত্বটা অতিক্রম করছে, এখানে যেই দূরত্বটা অতিক্রম করছে, সেই দূরত্বটাকে আমি এক্স বলতে পারবো। এই দূরত্বটাকেও আমি পাল্লা বলতে পারবো না। এই দূরত্বটাও পাল্লা না, কারণ একই তলে এসে পড়তেছে না। তল সেম হইতে হবে। যেই তল থেকে মারছি সেই তলেই এসে পড়তে হবে। মাঠের এক কর্নার থেকে মারছি, মাঠের আরেক কর্নারে গিয়ে পড়তে হবে। বা ছাদের উপর থেকে মারছি, ছাদের উপর গিয়ে পড়তে হবে। সেরকম যদি হয়, এরকম যদি হয়, তাহলে এক্স এবং আর একই কথা। সেরকম না হইলে এক্স এবং আর একই জিনিস না, আলাদা জিনিস। বুঝতে পারছি? আচ্ছা, সো এখানে আমাদের শেষ হয় নাই। এখানে আমরা আর এর মান পাইছি। আর সমান কি পাইছি? আর সমান পাইছিলাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আর সমান কি পাইছিলাম? আর সমান পাইছিলাম ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে এই সমীকরণটা ধরে আমাদের আরেকটু কাজ আছে, আমরা সর্বোচ্চ পাল্লার মান বাইর করব। সো আর ইকুয়ালস টু কি ছিল? আর ইকুয়ালস টু ছিল হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। সো আমরা এখান থেকে কি চাই? আমরা চাই হচ্ছে সর্বোচ্চ পাল্লার মান কত। সর্বোচ্চ পাল্লার মান কত? সো সর্বোচ্চ পাল্লার মান যদি আমরা বাইর করতে চাই, আমরা কি জানি যে সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে +1, এবং এইটাই বেসিক্যালি সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু। এই যে সাইন 90 ডিগ্রি সমান +1, এইটা আসলে কি? এইটা আসলে সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু। যে কোনো সাইন ফাংশন হোক না কেন, সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে +1। সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারবো? ওই যে সাইন 2 আলফা আছে, আমি বলতে পারবো যে সাইন 2 আলফা সমান সমান হচ্ছে +1। তাহলে বা এইখান থেকে 2 আলফা সমান সমান বলতে পারবো সাইন ইনভার্স +1। সাইন ইনভার্স +1 এর ভ্যালু কত?
সাইন ইনভার্স +1 এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, বা এখান থেকে বলতে পারবো আলফা ইকুয়ালস টু কত, আলফা ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি বাই 2, দ্যাট মিনস হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এই জায়গা থেকে আমরা কি পাইলাম, এই জায়গা থেকে আমরা যেটা পাইলাম যে আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি হলে, আলফা ইকুয়ালস টু 45 ডিগ্রি হলে রেঞ্জের মান সর্বোচ্চ হয়। এবং এই রেঞ্জের সর্বোচ্চ মান কত, রেঞ্জের সর্বোচ্চ মান হচ্ছে ইউ স্কোয়ার ইন্টু সাইন 2 ইন্টু 45 ডিগ্রি, মানে সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে জি, বা এখান থেকে আর ম্যাক্স সমান সমান কি, আর ম্যাক্স সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই জি। সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, +1, তাইলে বা আর ম্যাক্স সমান কি, আর ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। এইটাই হচ্ছে সর্বোচ্চ অনুভূমিক অতিক্রান্ত দূরত্ব বা সর্বোচ্চ পাল্লা। এবং এই সর্বোচ্চ পাল্লা কখন হবে, যখন আলফার মান হবে হচ্ছে 90 ডিগ্রি, আলফার মান যখন হবে হচ্ছে 90 ডিগ্রি। আলফার মান যদি সরি 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 অত্যন্ত ভুল বলে ফেলছি, আলফার মান হইতে হবে 45 ডিগ্রি। আলফার মান যদি 45 ডিগ্রি হয় তখন 2 আলফার মান, এই যে এখানে যেটা লিখছি এখানে গুণটা ক্লিয়ারলি হয়তো বোঝা যাচ্ছে না, এখানে বেসিক্যালি 2 ইন্টু 45 ডিগ্রি, 2 ইন্টু 45 ডিগ্রি, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি, দ্যাট মিনস 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলফার ভ্যালু 45 ডিগ্রি, আলফার ভ্যালু 45 ডিগ্রি হইলে আমি যদি 45 ডিগ্রি কোণে যে কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন তার পাল্লা সর্বোচ্চ হবে, এবং এই পাল্লার মানটা হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি, পাল্লার মানটা হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। সর্বনিম্ন পাল্লা বলে কিছু হয় না ব্রো, সর্বনিম্ন পাল্লা বলে কিছু হয় না, মিনিমাম, মিনিমাম হয় না বস, মিনিমাম হয় না, সর্বনিম্ন পাল্লা বলে কিছু হয় না, মিনিমাম হয় না, সর্বনিম্ন হয় না। সো এই হচ্ছে মোটামুটি প্রাস নিয়ে আরো অনেক সূত্র পড়া যায়, বাট এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি প্রাসের বেসিক অনেকগুলো সূত্র পড়ে ফেলছি, প্রাসের বেসিক অনেকগুলো সূত্র আমরা পড়ে ফেলছি। এরপরেও প্রাস রিলেটেড আরো অনেক সূত্র আছে, আরো অনেক কন্ডিশন আছে, আমরা সেই সূত্র কন্ডিশন সব দেখব। বাট মানে অনেক সূত্র পড়তেছেন আপনারা, গত ক্লাস থেকেই আপনারা সূত্র পড়া শুরু করছেন, আজকের ক্লাস পর্যন্ত সূত্র পড়ছেন, রাশি রাশি সূত্র, লাখ লাখ সূত্র আপনারা পড়ে ফেলছেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে প্রাসের গতিপথ প্যারাবোলা বা পরাবৃত্তের মতো সেটা পড়ছি। এরপরে এখান থেকে আমরা হচ্ছে সময় রিলেটেড কথাবার্তা বাইর করছি, যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে কত সময় লাগে সেটা বাইর করছি, মোট বিচরণ কাল কত, বা এইটাকে হচ্ছে উড্ডয়ন কাল কত, উড্ডয়ন কাল বা বিচরণ কাল বা যেটাকে আমরা ফ্লাইট টাইম বলি সেটার মান আমরা বাইর করছি। এরপরে আমরা উচ্চতা নিয়ে কথা বলছি, আমরা সর্বোচ্চ উচ্চতার মান বাইর করছি, সর্বোচ্চ উচ্চতা সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন সাইন স্কোয়ার আলফা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। ওকে, এরপরে পাল্লা বা রেঞ্জ বাইর করছি, পাল্লা বা রেঞ্জের ইকুয়েশন আসছে, এরপরে পাল্লার মান কখন সর্বোচ্চ হবে সেইটুকু বাইর করছি। ঠিক আছে, লিখতে হবে সিদরাতুল মুনতাহা। এত সূত্র, সূত্র তো এখনো শুরুই হয় নাই, সূত্র তো শুরুই হয় নাই। সো আপনি এত সূত্র কোথায় দেখলেন ভাইয়া? আগের শেষের লাইনটা বুঝতে পারি নাই, আগের শেষের লাইন কোনটা বস, আমি বুঝি নাই, আগের শেষের লাইন কোনটা বুঝি নাই। হ্যাঁ আসলে আর তোদের ক্লাস নিব না, সেই অবস্থায় তোরা করতেছিস। ঠিক আছে, ফিজিক্স ক্লাস সন্ধ্যায় হইলে ভালো হয়, এটা আপনারা 16780-তে কল দিয়ে বলেন, আমার কোনো হাত নাই। মানে আমি বলছিলাম, আমি Q1 যখন চলতেছিল, Q1 চলার সময় আমি বলছিলাম যে ফিজিক্স ক্লাসগুলা সন্ধ্যায় দেওয়া হোক, পোলাপাইনের রাত 9টা-10টার সময় ওদের খিদা লাগে, ওদের ঘুম আসে, ওদের পেট ব্যথা করে, ওদের মাথা ব্যথা করে, ওদের অনেক ডিস্টার্ব হয়, সো ওরা রাতের বেলা ফিজিক্স ক্লাসগুলো করতে পারছে না। ঠিক আছে, আমি এটা জানাইছিলাম অফিসে, কিন্তু আমার বলায় কিছু হবে না, আপনাদের বলায় হবে। আপনারা বলেন যে ফিজিক্স ক্লাসগুলো আপনাদের জন্য একটু সন্ধ্যাবেলা হইলে ভালো হয়।
দিয়ে দিবে আশা করি। পাল্লার শেষের লাইনটা বুঝেন নাই, শেষের লাইন মানে কি এইটা? এখানে সাইন 90 ভ্যালু +1 বসাইছি, সাইন 90 ভ্যালু হচ্ছে +1, সাইন 90 ভ্যালু হচ্ছে +1, সাইন 90 ভ্যালু হচ্ছে +1। ওকে, এই আজে বাজে কমেন্ট করিস না, কাজের কমেন্ট দেখতে পাচ্ছি না, আজে বাজে কমেন্ট করিস না, কাজের কমেন্ট দেখতে পাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, আন্দোলন করেন, যা খুশি করেন। শেষের কোন অংশ বুঝেন নাই বস? শেষের অংশ হচ্ছে আমরা সর্বোচ্চ পাল্লার মান বাইর করছি। আপনি যদি এই পৃষ্ঠায় থেকে থাকেন, এই পৃষ্ঠা থেকে আমি সর্বোচ্চ পাল্লার মান বাইর করছি। তো সর্বোচ্চ পাল্লার মানটা আসলে কার উপর ডিপেন্ড করে? সর্বোচ্চ পাল্লার মানটা আসলে ডিপেন্ড করে এই সাইন 2 আলফার উপরে, সাইন 2 আলফার উপর ডিপেন্ড করে সর্বোচ্চ পাল্লার মান। তো এই সর্বোচ্চ পাল্লা কখন হবে? যখন সাইন 2 আলফার ভ্যালু ম্যাক্সিমাম হবে। তো সাইন 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত হইতে পারে? সাইন 2 আলফার ম্যাক্সিমাম ভ্যালু হইতে পারে +1, কারণ সাইন ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু +1। তার মানে 2 আলফা সমান হচ্ছে সাইন ইনভার্স +1, দ্যাট মিন্স 90 ডিগ্রি। দ্যাট মিন্স আলফা সমান কত? আলফা সমান 45 ডিগ্রি। সো যে কোনো বস্তুকে আমি যদি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, যে কোনো বস্তুকে যদি আমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তখন তার পাল্লার মান সর্বোচ্চ হবে, তখন তার পাল্লার মান সর্বোচ্চ হবে। বুঝতে পারছেন? 2 আলফা কেমনে 1 হয়? 2 আলফা না, যে কোনো সাইন ফাংশন ভাইয়া, যে কোনো সাইন ফাংশনের সর্বোচ্চ মান +1, সেটা সাইন 4 আলফা হোক, সাইন 3 আলফা হোক, শুধু সাইন আলফা হোক, যাই হোক না কেন, যাই হোক না কেন, সাইন ফাংশনের সাথে যাই কিছুই থাকুক না কেন, ওইটার সর্বোচ্চ মান +1 হবে। ওইটার সর্বোচ্চ মান কি হবে? ওইটার সর্বোচ্চ মান হবে +1। সো +1 এর জন্য আলফার ভ্যালুটা কত সেটা বাইর করছি, আলফার ভ্যালুটা কত সেটা বাইর করছি। তল ভিন্ন হলে পাল্লা হবে না, অনুভূমিক সরণ হবে। ভেরি গুড। তল যদি ভিন্ন হয় তখন পাল্লা হবে না, অনুভূমিক সরণ হবে। দেখেন, মানে প্রতিপাদন আপনি শিখবেন কিনা, প্র্যাকটিস করবেন কিনা, এটা একান্তই আপনার নিজের ব্যাপার। বাট আমি যেটা ফিল করি সবসময়, যে আপনার যদি প্রতিপাদন, সূত্রের প্রতিপাদনের উপর দখল থাকে, তাইলে আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের ম্যাথ অথবা যে কোনো বোর্ডের সৃজনশীল ম্যাথ আপনি ভালো করতে পারবেন। ঠিক আছে, ম্যাথ আপনি ভালো করতে পারবেন, সৃজনশীল আপনি ভালো সলভ করতে পারবেন, যদি আপনার এই সূত্রের ডেরিভেশনের উপরে আপনার দখল থাকে। ঠিক আছে, সূত্রের ডেরিভেশনের উপর যদি দখল থাকে, আপনি ইনশাল্লাহ ভালোভাবে সলভ করতে পারবেন। ওকে ফাইন, কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেখতে পাচ্ছি, কয়েকটা এমসিকিউ কোশ্চেন দেখতে পাচ্ছি। আসেন আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি, পোল কোশ্চেন আমরা সলভ করব না। সো এখান থেকে দেখেন অনেকগুলা সূত্র আপনাদের জন্য দিয়ে দেওয়া আছে, অনেকগুলা সূত্র দিয়ে দেওয়া আছে। কোন প্রাসের সর্বাধিক উচ্চতা, সো এখানে ভি নট দিয়ে লিখছে, ভি নট দিয়ে লিখছে, আমরা আসলে জিনিসটাকে হচ্ছে ইউ দিয়ে লিখছি, আমরা ইউ দিয়ে লিখছি। তারপর কোন প্রাসের অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা ভি ভি নট স্কোয়ার সাইন 2 থিটা। কোন প্রাসের বিচরণকাল 2u সাইন আলফা বাই জি। আমি ইউ এবং আলফা দিয়েই লিখি, ইউ এবং আলফা দিয়েই লিখি, আপনারা চাইলে ভি নট থিটা নট ব্যবহার করতে পারেন। ওকে ফাইন, তাহলে আসেন, আসেন আমরা শুরুতে একটা এমসিকিউ দেখতে পাচ্ছি, খুবই সহজ এমসিকিউ, খুবই সহজ এমসিকিউ। কোয়েশ্চেনটা পড়েন, কোনো ক্যালকুলেশন করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। কি জিজ্ঞেস করছে? প্রাসের ক্ষেত্রে নিক্ষেপণ কোণ কত হলে অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে? মাত্রই পড়ে আসছি, মাত্রই পড়ে আসছি যে নিক্ষেপণ কোণ কত হইলে অনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। নিক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয়, নিক্ষেপণ কোণ যদি 45 ডিগ্রি হয়, তাইলে অনুভূমিক পাল্লা কি হবে? অনুভূমিক পাল্লা সর্বাধিক হবে। ওকে ফাইন। আচ্ছা, এবার এই কোশ্চেনটার একটু অ্যান্সার দেই। কি বলছে? একটি বস্তুকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হইল।
তাইলে কি করছে, এখানে আপনাকে বলে দিছে যে আলফার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, ইউ এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আপনাকে দিয়ে দেওয়া আছে। নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগ কত? সো যদি আমরা এখান থেকে নিক্ষেপ করছি বলে চিন্তা করি যে এইখান থেকে ইউ বেগে আলফা কোণে নিক্ষেপ করছি, সো এই নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক বেগের মান কত আসবে? অনুভূমিক বেগের মান আসবে ইউ কজ আলফা। অনুভূমিক বেগের মান কত আসবে? অনুভূমিক বেগের মান আসবে ইউ কজ আলফা। ভেরি গুড, সবাই অ্যান্সার করে ফেলছিস। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ইউ কজ আলফা, দ্যাট মিনস হচ্ছে ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 10 ইন্টু হচ্ছে কজ 60 ডিগ্রি। কজ 60 এর ভ্যালু সাইন 30 এর ভ্যালুর সমান, দ্যাট মিনস হচ্ছে হাফ। দ্যাট মিনস এটা ওইটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে 5, দ্যাট মিনস হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। সবাই আশা করি বুঝতে পারছি, কারো কোনো কনফিউশন সমস্যা নাই। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো ক্যালকুলেশন করছি 5 মিটার পার সেকেন্ড। ওকে ফাইন। অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক পাল্লা 100 মিটার। বাইর করতে বলছে সর্বোচ্চ উচ্চতা কত? কি বাইর করতে বলছে? বাইর করতে বলছে সর্বোচ্চ উচ্চতা কত। তাইলে খেয়াল করেন, আপনি এখান থেকে জানছেন যে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি এবং আর ম্যাক্স সমান কত? আর ম্যাক্স সমান সমান হচ্ছে 100 মিটার। আর ম্যাক্স সমান সমান হচ্ছে 100 মিটার। তাহলে এখান থেকে আমরা আর ম্যাক্স এর সূত্র যদি ফেলে দেই, তাহলে আর ম্যাক্স সমান কি আসবে? আর ম্যাক্স সমান আসবে হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কি ছিল? জি ছিল না? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই জি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো বা ইউ স্কোয়ার ইকুয়ালস টু আর ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 100 ইন্টু 9.8, দ্যাট মিনস 980। দ্যাট মিনস এখান থেকে পাচ্ছি 980, বা এইখান থেকে ইউ ইকুয়ালস টু কি আসবে? ইউ ইকুয়ালস টু আসবে রুট ওভার 980। দ্যাট মিনস 30-এর চাইতে সামান্য একটু বেশি। রুট ওভার 980 করলে আসে হচ্ছে 31.305। 31.305 মিটার পার সেকেন্ড। কি বাইর করতে বলছে? সর্বাধিক উচ্চতা। সো এইচ ম্যাক্স, এইচ ম্যাক্স সমান কি? এইচ ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার রাখলেই হইতো, আমাদের এইটা করারও দরকার নাই। এইটুকু আমাদের করারই দরকার নাই, আমরা হুদাই করছি, দরকার নেই আমাদের এইটুকু করার। সো এইচ ম্যাক্স সমান কি? এইচ ম্যাক্স সমান হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টোয়াইস জি। দ্যাট মিনস হচ্ছে ইউ স্কোয়ার মানে কত? ইউ স্কোয়ার মানে হচ্ছে 980 ইন্টু সাইন 45 ডিগ্রি, দ্যাট মিনস 1/√2 সাইন 45 ডিগ্রির স্কোয়ার, তার মানে হাফ, ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 9.8। তাহলে এইটা 9.8 এর সাথে কাটাকাটি করলে একটা থাকবে, তাইলে এখানে কত হবে? এইখানে আসবে হচ্ছে 980 ডিভাইডেড বাই 9.8 করলে 100 আসার কথা না? 980 নাকি 9.8 করলে কত আসে? 100ই আসে। ওকে ফাইন, তাইলে এখানে আসবে হাফ 25 মিটার হবে অ্যান্সার। অ্যান্সার আসবে হচ্ছে 25 মিটার। সবার আসছে 25 মিটার। গুড গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সাব্বাস, সাব্বাস, সবাই ব্রিলিয়েন্ট, মাশাআল্লাহ। ভেরি গুড, ভেরি গুড। 25 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আমি মাঝে মাঝে এরকম প্র্যাকটিস করি যে উইদাউট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে টোরে ফেলার একটু চেষ্টা করি আর কি। সো এই হচ্ছে বিষয়। এরপরে আরো কিছু সূত্র পড়া লাগবে, সূত্রগুলা অ্যাভয়েড করে যাই আমরা। সূত্রগুলা আমরা অ্যাভয়েড করে যাই, সূত্রগুলা অ্যাভয়েড করে যাই। খুব বেশি বড় ম্যাথ করব না, একটা ছোট ম্যাথ সলভ করি। একটা ছোট ম্যাথ সলভ করি, অনেক বেশি সময়ও নাই আমাদের হাতে। একটা ছোট ম্যাথ সলভ করি, সলভ করার পরে আরেকটা ম্যাথ হোমওয়ার্কের জন্য নিয়ে বাড়ি চলে যাব। সো কোয়েশ্চেনটা সবাই পড়েন, কোয়েশ্চেনটা সবাই পড়েন, কোয়েশ্চেনটা সবাই পড়েন। কি বলছে কোয়েশ্চেনে? দেখেন, একটা বস্তুকে আপনি নিক্ষেপ করছেন,
একটা বস্তুকে আপনি নিক্ষেপ করছেন, আপনার অ্যাঙ্গেল দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে, আপনাকে বাইর করতে বলছে 1 সেকেন্ড পরে বলটির বেগের মান কত হবে। 1 সেকেন্ড পরে বলটির বেগের মান কত হবে। সো একটি ফুটবলকে আপনি কি করছেন, একটি ফুটবলকে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 30 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করছেন। তাইলে ঘটনা খুব সিম্পল, আপনি এইখান থেকে নিক্ষেপ করছেন। সো এই জায়গায় আপনার ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 30 মিটার/সেকেন্ড। এই জায়গায় আপনার আলফার ভ্যালু কত, আলফার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখান থেকে আপনি বেগকে দুইটা উপাংশে ভাগ করতে পারেন। অনুভূমিক উপাংশ কি আসবে, অনুভূমিক উপাংশ আসবে 30 cos 30 ডিগ্রি, এবং উলম্ব উপাংশ কি আসবে, উলম্ব উপাংশ আসবে 30 sin 30 ডিগ্রি। ওকে ফাইন, আপনাকে কি বাইর করতে বলছে, আপনাকে বাইর করতে বলছে 1 সেকেন্ড পর বলটির বেগের মান কত হবে। সো আমরা তো জানি এক্স এক্সিস বরাবর বেগটা থাকে সমবেগ, তাইলে এক্স এক্সিস বরাবর বেগের মান হবে 30 cos 30, এটার কোনো চেঞ্জ হবে না। তাইলে 30 cos 30 এর ভ্যালু কত, 30 cos 30 √3/2, দ্যাট মিনস 15 √3। তার মানে এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হচ্ছে 15 √3 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবারে চলে আসি ওয়াই এক্সিস বরাবর। এখন ওয়াই এক্সিস বরাবর কে আছে বাবু, ওয়াই এক্সিস বরাবর জি কাজ করে। ওয়াই এক্সিস বরাবর জি কাজ করে কোন দিকে, নিচের দিকে। সো খেয়াল করেন আমাদের যে ভেলোসিটি আছে 30 sin 30, ওয়াই এক্সিস বরাবর ভেলোসিটিটা কত, 30 sin 30, এইটা কোন দিকে, উপরের দিকে। এবং আমরা যে ভেলোসিটি বাইর করতে চাই ভি অফ ওয়াই, সেটাও কোন দিকে, উপরের দিকে। তাইলে ভি অফ ওয়াই সমান সমান হবে 30 sin 30, 30 sin 30 মাইনাস জি ইন্টু টি। বুঝতে কি পারছেন, সবাই কি বুঝতে পারছেন এইটুকু? আচ্ছা, তাহলে 30 sin 30, sin 30 এর ভ্যালু কত, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে 15 মাইনাস হচ্ছে 9.8, দ্যাট মিনস এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে 5.2 মিটার/সেকেন্ড। এই আমার ক্যালকুলেশন ঠিক আছে, 5.2 মিটার/সেকেন্ড, 5.2 মিটার/সেকেন্ড, আশা করি ক্যালকুলেশন ঠিক আছে। সুতরাং সুতরাং 1 সেকেন্ড পর বেগের মান, 1 সেকেন্ড পর 1 সেকেন্ড পর বেগের মান, 1 সেকেন্ড পর বেগের মান কি হবে, 1 সেকেন্ড পর বেগের মান ভি সমান হবে √vx² প্লাস vy²। দ্যাট মিনস এখান থেকে লিখতে পারবো √15 √3² 15 √3² প্লাস এখান থেকে লিখতে পারবো 5.2²। দ্যাট মিনস এইখান থেকে কি লেখা যাবে, ক্যালকুলেশনটা করে ফেলি, ক্যালকুলেশনটা করে ফেলি। 15 √3 না 15 √3² প্লাস 5.2² করলে আসে হচ্ছে এইটা, এটাকে রুট করলে আসে হচ্ছে 26.49 আসছে আমার, 26.496 বা 26.5, 26.5 মিটার/সেকেন্ড, 26.5 মিটার/সেকেন্ড। বলেন এইটুকু বুঝছেন কিনা, 26.5, আমার ক্যালকুলেশন ঠিক আছে, আমার ক্যালকুলেশন ঠিক আছে, 26.5 মিটার/সেকেন্ড। ঠিকঠাক মতো করছি না কোথাও ভুল করছি, ঠিকঠাক মতো করেছি না কোথাও ভুল করেছি বাচ্চা লোক, তোমাদের সাথে মিলেছে 26.49 বা 26.5? এখন এইটুকু করে তুমি যদি অ্যান্সার লিখে দিয়ে চলে আসো, তুমি অর্ধেক মার্কস পাবা। তুমি মার্কস পাবা কত, তুমি মার্কস পাবা অর্ধেক, বলে দিলাম। এদ্দুর লিখে এখানে অ্যান্সার লিখে দিলে মার্কস পাবা অর্ধেক। কেন অর্ধেক মার্কস পাবা, তোমাকে বাইর করতে বলছে কি, তোমাকে বাইর করতে বলছে বেগ। কি বাইর করতে বলছে, বাইর করতে বলছে বেগ। তো বেগ কি বস, স্কেলার রাশি না ভেক্টর রাশি, বেগ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি, বেগ ডেফিনেটলি ভেক্টর রাশি। তাইলে বেগ যদি ভেক্টর রাশি হয়, সুতরাং আমরা হচ্ছে tan থিটা বাইর করব, থিটার মান বাইর করব। তাইলে tan থিটা সমান কি হবে,
ট্যান থিটা সমান হবে VY বাই VX, বা এখান থেকে থিটা ইকুয়ালস টু কি লিখবো, থিটা ইকুয়ালস টু লিখবো ট্যান ইনভার্স VY এর মান কত, VY এর মান হচ্ছে 5.2 ডিভাইডেড বাই VX এর মান 15√3, দ্যাট মিনস 5.2 ডিভাইডেড বাই 15√3 করলে আসে হচ্ছে এইটাকে শিফট 10 করলে আসে হচ্ছে 11.32 ডিগ্রি, 11.32 ডিগ্রি। সো অ্যান্সার যদি তোমাকে বলতে হয়, তুমি বলবা অনুভূমিকের সাথে 11.32 ডিগ্রি কোণে 26.5 মিটার পার সেকেন্ড বেগে। সো এই হচ্ছে টোটাল অ্যান্সার। অ্যাঙ্গেলের মান আপনাকে বসাইতে হবে, অ্যাঙ্গেলের মান আপনাকে বসাইতে হবে, অ্যাঙ্গেলের মান বসাইতে হবে। জিটি কিভাবে আসলো? জিটি আসবে না, ভি সমান ইউ প্লাস জিটি, আমরা জানি না ভি। হ্যাঁ হ্যাঁ, 5 সেকেন্ড পরে বললেও একই সূত্র হইতো, 5 সেকেন্ড পরে বললেও একই সূত্র হইতো। ভাইয়া এটা তো ভেক্টর যোগ করতে হবে, আর কোণ 30 ডিগ্রি দেওয়া, আমরা ভেক্টর যোগই করছি বস। এখানে আমরা √VX² প্লাস VY² করছি। এইটা তো হচ্ছে সামন্তরিক সূত্র থেকে আসছে, এইটা সামন্তরিক সূত্র থেকে আসছে। তো সামন্তরিক সূত্র থেকে আসলে তো ঠিকই আছে, ভেক্টর যোগই আমরা করছি। হাফ জিটি কোত্থেকে আসে, হাফ জিটি, আমি তো স্মরণের মান বের করতে চাচ্ছি না। VY তে টি কোথায় গেছে? এই যে VY তে টি আছে, তো VY তে টি আছে, টি এর মান কত ব্রো, টি এর মান কত, টি এর মানটা দেখে কথা বলেন, টি এর মান কত, টি এর মান 1, টি এর মান বসাই দিছি, টি এর মান 1, টি এর মান বসাই দিছি, টি এর মান 1, 15√3 কেন নিল না, 15√3 তো নিছি, 15√3 তো নিছি, 15√3 কেন নেই নাই, কোন দিকে নেই নাই, 15√3 কোন দিকে নেই নাই? না শেষ। হ্যাঁ নিলে নেন, কি নিবেন না নিবেন এতবার বলা লাগে নাকি? ভিএক্স এর সময় ব্যবহার হলো না কেন? কারণ এক্স এক্সিস বরাবর বেগ হচ্ছে সমবেগ, এক্স এক্সিস বরাবর বেগের মান পরিবর্তন হয় না, এক্স এক্সিস বরাবর বেগ হচ্ছে সমবেগ, এক্স এক্সিস বরাবর বেগ হচ্ছে সমবেগ। ওকে ফাইন, ওকে বুঝতে পারছেন, বুঝতে পারছেন, ওকে ওকে। হয় হয়, জীবনে সব দিন কি একই রকম যাবে নাকি? জীবনে সব দিন কি একই রকম যাবে? কত রকম, কত রকম দিন আসবে। তো এটা হচ্ছে হোমওয়ার্ক, এই হচ্ছে হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা করে গ্রুপে সাবমিট করেন, এই হোমওয়ার্কটা করে গ্রুপে সাবমিট করেন। আই উইল ওয়েট। এবং মানে শুধু আমি দেখবো এই জন্য হোমওয়ার্ক করবেন বিষয়টা এরকমও না, আপনার প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক করা দরকার, আপনার প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক করা দরকার। ঠিক আছে, ওকে ফাইন, ওকে ফাইন। সো এই হচ্ছে হোমওয়ার্ক, দ্যাটস অল। আজকের মতো ক্লাস এখানে শেষ, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। 5 সেকেন্ড পরে বেগ বাইর করতে বললে টি এর মান 5 বসাবো, 10 সেকেন্ড পরে বেগ বাইর করতে বললে টি এর মান 10 বসাবো, দ্যাটস অল। লাভ ইউ এভরিওয়ান, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, আল্লাহ হাফেজ, আস্তা লা ভিস্তা, বাই বাই।